বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম লার্নার্স। নার্স ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, কাজ ক্ষমতা শক্তির তৃতীয় ক্লাস। আমাদের কাজ ক্ষমতা শক্তির মূলত 4টা ভিডিও হবে। প্রথম 3টা হচ্ছে বেসিক এবং একটা থাকবে আমাদের ম্যাথমেটিক্স বা ম্যাথ সলভের ক্লাসটা। ঠিক আছে, তারই ধারাবাহিকতায় আজকে তৃতীয় ক্লাস। এবং এই তৃতীয় ক্লাসে 8 থেকে 12 পর্যন্ত যে 5টা টপিক আছে, এই 5টা টপিক আমি ক্লিয়ার করব। এর আগের 2টা ভিডিওতে আমরা 1 থেকে 7 এই কয়টা টপিক আমরা ক্লিয়ার করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা 8 থেকে 12 অর্থাৎ আজকে এই 5টা টপিক সুন্দর করে আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ঠিক আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্লাস করার চেয়ে ক্লাসটা বুঝে বুঝে করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটির। ঠিক আছে, তাহলে সবাই খাতা কলম নিয়ে বসো। এবং আজকে আমরা শিখব যে স্প্রিং এর বিভব, ক্ষমতা ও দক্ষতা, কর্মদক্ষতা, মোটর পাম্প, কাজ শক্তি উপপাদ্য এবং বুলেট তক্তার ম্যাথ। সাথে আমরা কি শিখব, যখন মোটর পাম্পের কথা বলবো অথবা ভিডিওর শেষে আমরা একটা স্টোরি বলবো, এবং সেটা খুবই ইন্টারেস্টিং স্টোরি, মজাদার হলেও একটু জ্ঞান আছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা আজকে শুরু করছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে 2টা ক্লাস হয়েছে, ঠিক আছে, এই যে এই 2টা ক্লাস যে হয়েছে, এই 2টা ক্লাসের পিডিএফ কিন্তু আমার ওই ডিসক্রিপশনে আজকের ক্লাসের স্লাইড এই হেডলাইন দিয়ে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে। সেই ড্রাইভ লিঙ্কের মধ্যে তুমি আজকের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। অর্থাৎ এই যে ভিডিও যেগুলো আমি পড়াবো সেগুলো সুন্দর করে ছবি তুলে পিডিএফ আকারে আমি দিয়ে দিছি ড্রাইভে। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাও। বোঝা গেছে ব্যাপারটা? এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের ফেসবুক পেজ আছে, ঠিক আছে, সেই পেজে কুইজ হয়, কুইজগুলোর অ্যান্সার দিতে পারো। বোঝা গেছে ব্যাপারটা? তো এতটুকুই ছিল প্রমোশন আপাতত। ঠিক আছে, তাহলে আমরা আজকের টপিকে চলে যাব, সেটা হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। বোঝা গেছে ব্যাপারটা? দেখো, আমাদের আলটিমেটলি গোল হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয় করা। তার আগে আমরা বেসিক আলোচনা করি। দেখো, আমি বারবার বলছি এবং বারবার বলে যাব, দেখো কাজের শর্ত কয়টি। ঠিক আছে, এটা কিন্তু আমি বারবার বলছি যে কাজের শর্ত 1 নম্বর শর্ত হচ্ছে বল প্রয়োগ করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে কি হতে হবে, স্মরণ ঘটতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? যদি এই 2টা ঘটে তাহলে কাজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কাজ এফ এস বলতে পারবো। কাজ ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস বলতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? এইটা কিন্তু একদম মাস্ট লাগবেই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এই যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, এটা যে বললাম, ঠিক আছে, এটার একটা চিত্র আঁকা উচিত না? অর্থাৎ বেসিক যে সূত্রটা, এই সূত্রটার একটা কি চিত্র আঁকা উচিত না? দেখো, এই চিত্রটা কেমন, এই চিত্রটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্কের মাধ্যমে চিত্র। এইটার যদি দ্বিমাত্রিক স্থানাঙ্কের চিত্রটা আঁকানোর চেষ্টা করি, খেয়াল করো, দ্বিমাত্রিক বোঝায় আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বোঝা গেছে ব্যাপারটা? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এই 2টা রাশি আছে না, খেয়াল করো তো, এই যে কাজের মধ্যে, কাজ তো একটা রাশি, নির্দিষ্ট রাশি, যেটা আমরা বের করতে চাই, কিন্তু এই কাজের মধ্যে আবার ইন্ডিভিজুয়াল 2টা রাশি আছে কিনা, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এস। ইন্ডিভিজুয়াল 2টা রাশি আছে। এই ইন্ডিভিজুয়াল 2টা রাশি আমরা 2 অক্ষে বসাবো। বোঝা গেছে ব্যাপারটা? একদম অ্যাজ সিম্পল অ্যাজ তুমি আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে যে 2টা রাশি আছে, এই 2টা রাশি আমরা 2টা অক্ষের উপর বসাবো। বোঝা গেছে ব্যাপারটা? এখন এই এক্স অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর তুমি এস অথবা এফ বসাতে পারো। আমি এফ বসাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি এফ বসাবো। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কি নিলাম, এফ নিলাম। এবং এক্স অক্ষ বরাবর আমরা কি নিলাম, এক্স অক্ষ বরাবর পড়েই থাকে আমার এস, তাহলে এক্স অক্ষ বরাবর আমি এস নিলাম। বোঝা গেছে ব্যাপারটা? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এফ, ধরো 10 নিউটন বল প্রয়োগ করলাম আমি এখানে, 10 নিউটন বল প্রয়োগ করলাম। ওই যে বল প্রয়োগ করছি কিনা, করছি। এবং কি স্মরণ ঘটবে কিনা, ঘটবে। ধরো 10 নিউটন বল প্রয়োগ করলাম, 8 মিটার স্মরণ ঘটলো।
ঠিক আছে, 10 মিটার সরণ করার কারণে 10 মিটার বল প্রয়োগ করার কারণে কি হলো, 8 মিটার সরণ ঘটলো। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই দুইটা বিন্দুর একটা সংযোগ পাবো কিনা, পাবো তো। দেখো এটার একটা সংযোগকারী রেখা পাবো তো, এই যে এটা হচ্ছে তার সংযোগকারী রেখা, বা এটা হচ্ছে তার একটা কি সংযোগকারী আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করি, তাহলে এই আয়তক্ষেত্র, যদিও আয়তক্ষেত্র হয় নাই, কিন্তু আলটিমেটলি আয়তক্ষেত্র হয়। কারণ কি, দেখো এই যে এই বাহু আর এই বাহু তো সমান না, দেখতে দেখা যাইতেছে সমান, কিন্তু আসলে তো সমান না। বর্গক্ষেত্র হইলে এইটাও 8 নিউটন হইতে হইতো, বা এটার মানও 8 হইতে হইতো, এটার মানও 8 হইতে হইতো, কিন্তু এটা 10, এটা 8। ঠিক আছে, অ্যাজিউম করে নাও যে এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বের করতে চাও, তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করবা? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইবার খেয়াল করো যে দৈর্ঘ্য বড় হয় না প্রস্থ বড় হয়? অবশ্যই দৈর্ঘ্য বড় হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে দৈর্ঘ্য কি, এদিকে কি এফ, ঠিক আছে, আর প্রস্থ কি এদিকে এস, তাহলে কি মূলত কি এফ এস না? তার মানে কি এইখানে ক্ষেত্রফল কি নির্দেশ করতেছে বলো তো আমাকে? ক্ষেত্রফল এফ এস ওয়ার্ক নির্দেশ করতেছে না? ক্ষেত্রফল এফ এস ওয়ার্ক নির্দেশ করতেছে কিনা? সিম্পল একটা হিসাব, বোঝা গেছে ব্যাপারটা? যে ক্ষেত্রফল অর্থাৎ একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যদি আমি বল প্রয়োগ করি এবং সরণ ঘটে, তাহলে একটা ক্ষেত্রফল পাবো। এই ক্ষেত্রফলটা কেমন? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেমন? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য বরাবর কাকে নিছি? বলকে নিছি। সরণ ঘটছে কোথায়? প্রস্থ বরাবর। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি পাই, তাহলে আলটিমেটলি এফ এস দাঁড়াচ্ছে। এফ এসটা কি? মূলত ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এই ক্ষেত্রফল। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা কি নির্দেশ করছে? কাজ নির্দেশ করছে। বুঝতে পারছো কিনা বলো তো? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি বল এবং সরণ নিই, তাহলে আমরা কি পাই? আমরা মূলত ওয়ার্ক ডান বা কাজ পাই। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো আমার স্প্রিং। এটা স্প্রিংয়ের ছিল না, ঠিক আছে, এই কথাগুলো স্প্রিংয়ের জন্য ছিল না, কিন্তু স্প্রিংয়ের জন্য যা লাগবে তা বোঝার জন্য এই কথাগুলো আমার লাগবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এবার আসো আমাদের স্প্রিং। ঠিক আছে, এতটুকু আমি বুঝাইলাম শুধু স্প্রিংয়ের বেসিকটা ধরার জন্য, এটা স্প্রিং নিয়ে আলোচনা করি নাই। এবার আসি আমরা স্প্রিং। আচ্ছা, কলমের কালি শেষ। আচ্ছা, যাই হোক, আমাদের আরও ব্যাকআপ কলম আছে, সমস্যা নাই। ঠিক আছে, এই যে এবার আসো আমরা স্প্রিং নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এইবার আমরা স্প্রিং নিয়ে পড়াশোনা করব ইনশাআল্লাহ। আচ্ছা আসো, এই যে ধরো একটা দণ্ড, এই দণ্ডের সাথে তুমি একটা স্প্রিং কি করছো, যে স্প্রিংকে রাখছো এবং একটা বস্তু এইখানে রাখছো, ভরের একটা বস্তু। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? আমি কি আরো বড় করে আঁকাবো? হ্যাঁ, একটু বড় করা উচিত। ঠিক আছে, এই যে ধরো একটা স্প্রিং, ঠিক আছে, এই যে একটা স্প্রিং, এই স্প্রিংয়ের সাথে তুমি কি করছো, একটা বস্তু লাগায় রাখছো। স্প্রিংয়ের সাথে একটা বস্তু লাগায় রাখছো। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে কল্পনা করলে তো হবে না, একটু আনতে হবে, যেহেতু একটা ফিজিক্স। ঠিক আছে, একটু জটিলতা আনতে হবে। তাহলে খেয়াল করো, এই স্প্রিংটা কি করছি, বদমাইশি করে আমরা বড় করে ফেলছি, বা টানছি, টেনে বড় করছি। ঠিক আছে, বড় করছি। এই যে ভরের একটা স্প্রিং ছিল, এটাও একটা ভরের স্প্রিং, বা ভরের বস্তু ঝুলানো ছিল, সরি, ভরের স্প্রিং না, ভরের ভর ঝুলানো ছিল এইখানে। এইখানেও ভরের ভরটাই আছে, শুধুমাত্র একটু টান দিছি। স্প্রিংটারে কি করছি, টান দিছি। কোন দিকে? ডান দিকে টান দিছি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে খেয়াল করো যে স্প্রিংয়ের এই যে এটা কি ছিল, সাম্যাবস্থা, অর্থাৎ কি এই অবস্থায় স্প্রিংটা নিস্তেজ ছিল। স্প্রিং এদিকেও যায় নাই, স্প্রিং এদিকেও যায় নাই। সেই বিন্দুটা কোথায়? এই যে এই রেখা। বোঝা গেছে ব্যাপারটা? আমরা কতটুকু টান দিছি? আমরা এই যে এতটুকু টান দিছি। এই যে এস পরিমাণ সরণ ঘটাইছি। কেন ঘটাইছি? এই যে এইদিকে বল প্রয়োগ করছি একটা। ঠিক আছে, এই যে এদিকে একটা টান দিছি, এদিক থেকে একটা টান দিছি, এই যে এইভাবে স্প্রিংটারে টান দিছি।
এবং স্প্রিংটা কি প্রসারিত হয়েছে। ঠিক আছে, এই অ্যামভরের বস্তুকে এইভাবে টান দিছি, টান দেওয়ার ফলে এটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। কতটুকু, এস পরিমাণ। কেন? এই যে এফ বল প্রয়োগ করার কারণে। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এদিকে এফ বলে টান দিছি, এই স্প্রিংটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। কতটুকু, এস পরিমাণ। কেন? এফ বল প্রয়োগের ফলে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই যে এইবার এই দ্বিতীয় চিত্রে খেয়াল করো, তুমি যদি একটা স্প্রিংকে টান দাও, ঠিক আছে, টান দেওয়ার পরে যদি ছেড়ে দাও, টান দেওয়ার পরে যদি ছেড়ে দাও, তাহলে পিছনে চলে আসবে না? স্বাভাবিক চিন্তায় পিছনে চলে আসবে কি না? আসবে। তাহলে এইটা পিছনে চলে আসবে। ঠিক আছে, এইটা স্প্রিংটা কি আবার আগের অবস্থানে চলে আসবে। আসবে কি না? আসবে। তাহলে এই যে আগের অবস্থানে চলে আসলো, এই যে এই এফটাকে আমরা বলবো প্রত্যয়নী বল। এই এফটাকে আমরা বলবো প্রত্যয়নী বল। এই এফটাকে আমরা বলবো প্রত্যয়নী বল। বোঝা বোঝা গেছে ব্যাপারটা? আমার মাঝে মাঝে একটু কাশি আসবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এটা আমার শারীরিক সমস্যা, একটু কাশি আসছে কয়েকদিন ধরে, একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে এটা কেমন? এটা হচ্ছে আমার প্রত্যয়নী বল। কোন দিকে? পিছনের দিকে কাজ করছে। বোঝা গেছে ব্যাপারটা? পিছনের দিকে কাজ করছে কে? প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বলটা কেমন দেখো তো, ঋণাত্মক কিনা? ঋণাত্মক। কারণ কি? পিছনের দিকে কাজ করে, বিপরীত দিকে কাজ করে। স্প্রিংকে টান দিলাম, টান দেওয়ার পরে ছেড়ে দিলাম, যতটুকু আমি বলে টান দিছিলাম, ঠিক আছে, ততটুকু বলেই কি চলে যাবে কিনা? যাবে, যাবে, যাবে। ঠিক আছে, ততটুকু বলেই যাবে। এবং এইটার নাম কি? প্রত্যয়নী বল। এটার পরিমাণ কেমন? এই যে কে এক্স, এই যে এস আছে না, এস আছে না, এই এসটাকে আমরা বলছি যে এক্স পরিমাণ স্মরণ হলো। স্মরণ তো হলো, স্মরণ তো হলো। কতটুকু স্মরণ হলো? ঠিক আছে, অবশ্যই স্মরণ হবে, এফ বল প্রয়োগের ফলে স্মরণ হবে। কতটুকু স্মরণ হলো? এই যে এক্স পরিমাণ স্মরণ হলো। এই এক্স পরিমাণ যদি স্মরণ হয়, তাহলে আমরা এই প্রত্যয়নী বল এফকে বলতে পারবো কে এক্স। এবার ভাই বললা যে ভাই কে এটা কেন? ঠিক আছে, এইবার এই কে এর পরিচয় হচ্ছে, এই কে এর মান হচ্ছে, এই কে এর নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, খুবই সহজ। স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবকের কাজ কি? স্প্রিং ধ্রুবকটা কেন? দেখো, একটা পদার্থের একটা সীমা থাকে। ঠিক আছে, একটা পদার্থের একটা সীমা থাকে, যে যেমন এই স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে, বা স্প্রিংয়ের ধর্ম কেমন। ঠিক আছে, এটা একটা ধর্ম নির্দেশ করে। এই যে স্প্রিং ধ্রুবকটা একটা ধর্ম নির্দেশ করে। কার ধর্ম? স্প্রিংয়ের ধর্ম। ঠিক আছে, স্প্রিংটা কতটুকু প্রসারিত হবে বা স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, এটা কে নির্দেশ করে? স্প্রিং ধ্রুবক নির্দেশ করে। বোঝা গেছে ব্যাপারটা? খেয়াল করো যে আয়রনের স্প্রিং বা লোহার স্প্রিং, সহজ কথাই বলি, লোহার স্প্রিং তুমি যতটুকু প্রসারিত করতে পারবা, ঠিক আছে, লোহার স্প্রিং তুমি যতটুকু, আচ্ছা, বাসা বাড়িতে তোমাদের ইলেকট্রিক চুলা থাকবে কিনা, আচ্ছা ওটা বাদ দাও। ঠিক আছে, বাল্বের ভিতরে আগে যে লাল বাতিগুলা পাওয়া গেছে, ফিলামেন্ট, ঠিক আছে, ওইখানে সম্ভবত নিওডিমিয়াম না কি জানি একটা পদার্থ থাকে। আচ্ছা যাই হোক, বাল্বের এই মুহূর্তে মনে পড়ছে না, বাল্বের ভিতরে ওই যে লাল বাতিগুলা, ঠিক আছে, ওইটার ভিতরে যে ফিলামেন্টটা থাকে স্প্রিংয়ের মতো না, ওইটাকে যদি টান দাও, তাহলে কেমন প্রসারিত হবে? খুব দ্রুতই প্রসারিত হয়ে যাবে না? যাবে। আর অপর দিকে তুমি যদি ইয়ার কথা চিন্তা করো, যে বড় স্প্রিংয়ের কথা চিন্তা করো, বা লাইক কেমন কেমন স্প্রিং, আচ্ছা, স্প্রিং, সাইকেলের যে স্প্রিং আছে, সাইকেলের স্প্রিংটা কেমন? সাইকেলের স্প্রিং কোথায় থাকে? আচ্ছা যাই হোক, একটা স্বাভাবিক বড় স্প্রিং কল্পনা করো, ওই বাল্বের একটা স্প্রিং এবং স্বাভাবিক বড় স্প্রিং, ধরো ট্র্যাকের স্প্রিংয়ের কথাই চিন্তা করো। তাহলে বাল্বের ভিতরে যেই স্প্রিংটা থাকে, সেইটা সম্ভবত, আমার মনে নাই এই মুহূর্তে মনে পড়ছে না, ওইটাই যেই পদার্থে তৈরি, ঠিক আছে, ওই যে লোহার মানে তোমার ট্রাকের যেই স্প্রিংটা, এই স্প্রিংটা কিন্তু একই পদার্থের স্প্রিং না। ঠিক আছে, একই পদার্থের স্প্রিং না। খেয়াল করো, আমার কাছে একটা স্প্রিং আছে, ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ স্প্রিংয়ের মতোই। ঠিক আছে, এই যে এরকম পেঁচানো পেঁচানো থাকে, এটা চাবির অনেকটাই স্প্রিংয়ের মতো। ঠিক আছে, এই স্প্রিংকে যতটুকু টান দিলে প্রসারিত হবে, ঠিক আছে, এই স্প্রিংকে যতটুকু প্রসারিত হবে, ঠিক আছে, ওই বাল্বের ভিতরে ফিলামেন্টের স্প্রিংটা টান দিলে কিন্তু বেশি প্রসারিত হবে। তাহলে দেখো, দুই ধর্মের দুই পদার্থের বস্তু ছিল,
ঠিক আছে, দুই ধর্মের দুই পদার্থের বস্তু ছিল এবং কি তাদের প্রসারিত বা সংকুচিত হওয়ার পরিমাণ আলাদা, প্রসারিত বা সংকুচিত হওয়ার পরিমাণ আলাদা, যার কারণে আমি তাদেরকে কি বলবো, আলাদা আলাদা পদার্থ বলবো। বোঝা গেছে ব্যাপারটা? এই যে এই আলাদা আলাদা পদার্থর যে সংকুচিত বা প্রসারিত হওয়ার পরিমাণ, এটাকে আমরা বলবো স্প্রিং ধ্রুবক। এইটা এক একটা স্প্রিংয়ের জন্য এক একটা, ঠিক আছে, এক একটা স্প্রিংয়ের জন্য এক এক রকমের এই স্প্রিং ধ্রুবক। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই স্প্রিং ধ্রুবকটা কি একটা ধ্রুব রাশি, এই স্প্রিং ধ্রুবকটা একটা ধ্রুব রাশি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। বোঝা গেছে ব্যাপারটা? মাইনাস কেন? ওই যে পিছনের দিকে প্রত্যয়নী বল কাজ করতেছে। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো ওই যে শুরুতে তুমি যে বলটা প্রয়োগ করছিলা, ঠিক আছে, এই যে এই বলটা কি প্রযোজ্য বল কিনা তোমার? প্রযোজ্য বল, এটা কি তোমার প্রযোজ্য বল। আর পিছনের দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে প্রত্যয়নী বল, ঠিক আছে। তাহলে প্রযোজ্য বল যতটুকু বল দিছ, ঠিক আছে, প্রত্যয়নী বল ততটুকুই পিছনে ব্যাক করছে কিনা। তাহলে প্রত্যয়নী বল, এই প্রত্যয়নী বল এবং প্রযোজ্য বল সমান কিন্তু বিপরীতমুখী। খেয়াল করো, সমান কিন্তু বিপরীতমুখী। প্রযোজ্য বল তুমি কোন দিকে দিছো? এদিকে দিছো। আর প্রত্যয়নী বল ছাড়ে দেওয়ার ফলে কোথায় গেছে? প্রত্যয়নী বলটা উৎপন্ন বল। বুঝো ব্যাপারটা? যে তুমি এই বস্তুটাকে টাইনে এইখানে আনলা, এটা কিসের কারণে করলা? প্রযোজ্য বলের কারণে করলা, তোমার কাজ শেষ। তুমি কতটুকু প্রসারিত করছো? এই যে এক্স পরিমাণ প্রসারিত করছো। এবার বস্তুটারে তুমি ছাইড়ে দিলা, ঠিক আছে। তাহলে স্প্রিংটা কি আগের সাম্যের অবস্থায় আসবে না? আসবে। কতটুকু আসবে? এক্স পরিমাণ আসবে। তাহলে কাজের পরিমাণ কি সেম না? কাজের পরিমাণ সেম না? কাজের পরিমাণ সেম, কারণ বল যতটুকু দিছ ততটুকুই প্রসারিত হয়েছে, ছাড়ে দেওয়ার ফলে ততটুকুই আবার কি হয়েছে? সংকুচিত হয়েছে কিনা। তাহলে প্রযোজ্য বল এবং প্রত্যয়নী বল সমান কিন্তু বিপরীত, সমান কিন্তু বিপরীত। তুমি প্রযোজ্য বল এই দিকে দিছ, প্রত্যয়নী বল এই দিকে ঘটছে, তাহলে তো সেটা সমান কিন্তু পরিমাণে সমান কিন্তু বিপরীতমুখী। বোঝা গেছে ব্যাপারটা? সমান কিন্তু বিপরীতমুখী। এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এফ প্রযোজ্য ইজ ইকুয়ালস টু এফ প্রত্যয়নী মাইনাস এফ প্রত্যয়নী। দেখো, তোমার প্রযোজ্য বল এবং প্রত্যয়নী বল সমান কিন্তু বিপরীতমুখী, ওই যে বিপরীতের জন্য মাইনাস। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এফ প্রযোজ্য কতটুকু আসতেছে? আগে থেকে একটা মাইনাস। এই যে এফ প্রত্যয়নী হচ্ছে, দেখো এফ প্রত্যয়নী হচ্ছে মাইনাস কে এক্স। এই যে এফ প্রত্যয়নী বল এফ ইজ ইকুয়ালস টু কি মাইনাস কে এক্স। তাহলে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে এবং পরে থাকবে কি কে এক্স। এই যে এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। এই যে এটা হচ্ছে আমার আলটিমেটলি আমার প্রদানকারী বলের মান, প্রদানকারী বলের মান। ওই যে স্প্রিংয়ের উপর আধা প্রদানকারী বলের মান কতটুকু? এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু এখানে কাজ কতটুকু হলো? আমরা বলের পরিমাণ পাইলাম, ঠিক আছে, কাজ কতটুকু হলো, ঠিক আছে, এইটাই আমরা এখন বের করব। বোঝা গেছে ব্যাপারটা? বল কতটুকু প্রয়োগ করছি এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, বুঝছো, আশা করি বুঝছো, ঠিক আছে। এখন আমরা কাজ কতটুকু করবো এটা আমরা করি। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা করতে অত জায়গা লাগবে না, আমরা সাইড দিয়ে একটুখানি দেখে নিই, ঠিক আছে। এই প্রবলেমটা এইখানে সলভ করব, এইখানে আমরা দেখে নিই, আমরা বেসিকটা শেষ করি, ঠিক আছে। দেখো, খেয়াল করো যে আমরা ওই যে আগের মতো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাব, যে একটা ক্ষেত্রফল, ওই যে ক্ষেত্রফলটাই কি নির্দেশ করছে? আগে কাজ নির্দেশ করছে। ক্ষেত্রফলটা কি নির্দেশ করছে? কাজ নির্দেশ করছে। তাহলে এই ক্ষেত্রেও ক্ষেত্রফলটা কি কাজ নির্দেশ করবে? খেয়াল করো, তাহলে এই যে এইদিকে রাখবো আমরা বল প্রযোজ্য, যে বলটা আমি প্রযোজ্য করছি, ঠিক আছে, যে বলটা আমি প্রযোজ্য করছি, এবং এই যে এইদিকে থাকবে আমার কি সরণ, এইদিকে থাকবে আমার সরণ এক্স, আর এই যে এইদিকে থাকবে আমার বল প্রযোজ্য। কতটুকু বল প্রযোজ্য? কে এক্স পরিমাণ বল প্রযোজ্য হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো তুমি? আচ্ছা, এবার খেয়াল করো, সূত্রটার দিকে খেয়াল করো, যে এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, ঠিক আছে।
ঠিক আছে, উপরের আপার ক্লাসে যখন পড়বা তখন খেয়াল করো, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এই যে শুরুতে আমি কিন্তু বলছিলাম এটা কিন্তু স্প্রিং ধ্রুবক, একটা ধ্রুব রাশি, একটা ধ্রুব রাশি। ঠিক আছে, ধ্রুব রাশি। তাহলে কি করতে পারো, ওয়াই অক্ষ বরাবর এই যে বলের পরিমাণ তুমি বাড়াইতে কমাইতে পারো, এক্স অক্ষ বরাবর সরণ তুমি বাড়াইতে কমাইতে পারো, কিন্তু এই যে কে এর মান, এইটা কি তুমি বাড়াইতে কমাইতে পারবা না। কখন পারবা, যখন তুমি উপাদান ভিন্ন করে ফেলছো। ঠিক আছে, যখন তুমি উপাদান ভিন্ন করে ফেলছো তখন কিন্তু কে এর মান বাড়াইতে কমাইতে পারবা। কিন্তু 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 তুমি চাইলেই এফ এর মান বাড়াইতে পারো, তুমি চাইলেই এক্স এর মান কমাইতে বাড়াইতে পারো, কিন্তু তুমি চাইলেই কিন্তু কে এর মান একটা উপাদানের জন্য বাড়াইতে বা কমাইতে পারবা না। উপাদানকে ভিন্ন করতে হবে তোমাকে যদি কে এর মান বাড়াইতে কমাইতে চাও। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কে কি ধ্রুব রাশি। ঠিক আছে, এবং আলটিমেটলি কি দাঁড়াইতেছে, যে ওয়াই ইজ ইকুয়ালস টু ধ্রুব রাশিকে এম দ্বারা প্রকাশ করি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। এই যে এটা একটা সরল রেখা, এবং এই সরল রেখার সমীকরণটা মূলত মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, তোমরা উপরের ক্লাসে এটা ডিটেলস পড়বা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখাটা কেমন, এই যে এটা মূল বিন্দু, এই মূল বিন্দুগামী, এই যে এটা হচ্ছে সরল রেখা। বুঝা গেছে ব্যাপারটা? এই যে এইটাই আমার কে এক্স, এইটাই আমার বল, এইটাই আমার বল, আর এই যে এইটা আমার সরণ, এইটা আমার বল, এই যে এইদিকে আমার বল গেছে, আর এই যে এইদিকে আমার সরণ ঘটছে, এইদিকে আমার বল গেছে, এইদিকে আমার সরণ ঘটছে। বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে ব্যাপারটা? ঘটছে। আচ্ছা, এবার এইটাকে যদি তুমি আমি বর্ধিত করি বা পূরণ করার চেষ্টা করি, তাহলে খেয়াল করো এই যে উপরের দিকে কি নিছিলাম আমরা, উপরের দিকে আমরা এই যে এই পয়েন্টটা আলটিমেটলি কে এক্সটা বলটা চলে আসবে, এবং এইটা আমার কি নির্দেশ করবে, এক্স নির্দেশ করবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই যে এইটার যে ক্ষেত্রফল পাবো, সেটাই কি মূলত কৃতকাজ, সেটাই কি মূলত কৃতকাজ। এটার যে ক্ষেত্রফল সেটাই মূলত কৃতকাজ, এটার যে ক্ষেত্রফল সেটাই মূলত কৃতকাজ। এখন ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল বলো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি মনে করায় দিই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একটু মনে করায় দেই। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মনে পড়ছে কি না বলো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মনে পড়ছে? আচ্ছা, তাহলে হাফের মতোই থাকুক। ভূমি এখানে কে, ভূমি এখানে এক্স, এই যে ভূমি আমার এক্স, এটা হচ্ছে আমার উচ্চতা বল। বোঝা গেছে ব্যাপারটা? ভূমি আমার এক্স, ঠিক আছে, ভূমি আমার এক্স এবং উচ্চতা আমার কে এক্স। বোঝা গেছে কিনা স্টুডেন্টস? একটু মনোযোগ দাও, বুঝতেছো কিনা? ঠিক আছে, ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ, ভূমি কত এক্স, আর উচ্চতা কত কে এক্স, তাহলে গুণ করে দাও, স্বাভাবিক গুণ, সেটা হচ্ছে কে এক্স স্কোয়ার। তাহলে এই যে আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটাই হচ্ছে স্প্রিং এর জন্য কৃত কাজ, এটাই হচ্ছে স্প্রিং এর জন্য বিভব শক্তি। এবার আসো, এই তো আমি বলবা যে ভুল করে ফেললাম, যে আপনি বলতেছেন কৃতকাজ আবার চলে আনলেন বিভব শক্তি। বিষয়টা কেমন দাঁড়াইলো না? দেখো স্প্রিংটারে তুমি টানছো, ঠিক আছে, টানার পরে কি তুমি তার মধ্যে শক্তি সঞ্চিত করে রাখো নাই? স্প্রিংটারে তুমি টানার পরে কি তুমি স্প্রিংটারে শক্তি সঞ্চিত করে রাখো নাই? এবং শক্তি সঞ্চিতের পরিমাণটাই কতটুকু? হাফ কে এক্স স্কোয়ার কিনা? সঞ্চিত শক্তির পরিমাণটাই কি হাফ কে এক্স স্কোয়ার কিনা বলো? এবং এই সঞ্চিত শক্তি যদি হাফ কে এক্স স্কোয়ার হয়, তাহলে এই হাফ কে এক্স স্কোয়ার কি বিভব শক্তি বলতে পারি কিনা? পারি তো পাগল, পারি তো। বোঝা গেছে ব্যাপারটা? স্প্রিংয়ের বিভব শক্তি বুঝছ? ঠিক আছে, স্প্রিংয়ের বিভব শক্তি নিয়ে কত যে প্যারা খাইছি স্কুল লাইফে, কত যে প্যারা খাইছি এই স্প্রিং নিয়ে কলেজ লাইফে, স্প্রিং কেউ ভালো মতো বুঝাইতে পারেনি। ঠিক আছে, আশা করি আমি ভালো মতো বুঝাইছি, আই প্রাউড দ্যাট। ঠিক আছে, যাই হোক,
ওদিকে না যাই। স্প্রিং নিয়ে আমি প্রচুর ভয় পাইতাম, কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিছি যে আসলে মূলত স্প্রিংটা কি। বোঝা গেছে ব্যাপারটা? স্প্রিংটা বুঝছো তোমরা? আশা করি বুঝছো। ঠিক আছে, এবার এই স্প্রিং রিলেটেড একটা প্রশ্ন দেখো খুবই সাধারণ, খুবই সুন্দর, খুবই মজাদার একটা প্রবলেম, খুবই ডালভাত একটা প্রবলেম। সেটা হচ্ছে 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংটিকে সাম্যাবস্থা থেকে 2 মিটার সরাতে কৃতকাজ কত? কিছুই না। ঠিক আছে, দেখো এই যে হচ্ছে আমার স্প্রিং, এই যে এই বস্তু, এম ভরের বস্তু, দরকার নাই। এই স্প্রিংয়ের কি দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে কত? 100 নিউটন পার মিটার, 100 নিউটন পার মিটার দেওয়া আছে। ঠিক আছে, এবং কি বলছে, এই স্প্রিংটারে আমি কি করছি, এই যে স্প্রিংটারে আমি প্রসারিত করছি কতটুকু? 2 সেন্টিমিটার প্রসারিত করছি, 2 সেন্টিমিটার প্রসারিত করার ফলে আমার কাজের পরিমাণ কতটুকু হয়ে গেছে? কাজের পরিমাণ হাফ কে এক্স স্কোয়ার হয়ে গেছে। এখন হাফের মান তো হাফ, কে এর মান কত? 100, এবং এক্স এর মান কত? প্রসারিত বা সংকুচিতর পরিমাণ 2, 2 এর উপরে স্কোয়ার কত? 4। তাহলে কি হয়ে গেল? হাফ ইন্টু 100 ইন্টু 4। এই 4কে এই 2 দ্বারা কাটা যায়, উপরে থাকে 2, তাহলে কি হচ্ছে? 2 100 200, তাহলে 200 জুল। কারণ বিভব শক্তি একক কি হবে? জুল। মাত্রা কি হবে? ml স্কয়ার টি ইনভার্স 2। বুঝা গেছে বাচ্চারা? বুঝতে পারছ? যদি বুঝে থাকো তাহলে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আমার ফোনে চার্জ কম, একটু চার্জের ব্যবস্থা করি। আশা করি এইটুকু সময় তোমরা মাইন্ড করবা না। ঠিক আছে, এই যে 2টা মিনিট যে আমি ফোনে চার্জ দিচ্ছি, ঠিক আছে, আশা করি এইটা তোমরা মাইন্ড করবা না। একটু জাস্ট সেকেন্ড, ফোনটা একটু চার্জে দিই। চার্জ কি হচ্ছে? আই ডোন্ট নো। হ্যাঁ, চার্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সামনে বাড়ি। স্প্রিং রিলেটেড যত কোশ্চেন আছে, কোশ্চেনে গ্রুপ ভরায় ফেলবা। নার্ডস ক্লাসরুম বাই ইমরান। ঠিক আছে, স্প্রিং রিলেটেড যত কোশ্চেন আছে তোমরা ওই গ্রুপে ভরায় ফেলবা। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের দূত এই ইমরান ভাইয়া ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আই ট্রাইং মাই বেস্ট। বোঝা গেছে ব্যাপারটা? কখন আমি যখন এই যে 4র্থ ক্লাসটা দিব তোমাদের, ম্যাথের এই অধ্যায়ের ম্যাথের উপরে যে এই ক্লাসটা দিব, সেই ক্লাসটা করার পরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে, আই সোয়ার, ঠিক আছে, যদি কোনো প্রশ্ন যদি থাকে, ঠিক আছে, আমি তোমাকে 100 টাকার কাচ্চি খাওয়াবো। যাও। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এবার আসো ক্ষমতা। এই যে আসো ক্ষমতা। আমাদের ক্ষমতা নিয়ে যত পড়াশোনা, আমরা তোর ক্ষমতা কত, আমার ক্ষমতা জানিস তুই, এরকম প্রশ্ন করো না। আজকে দেখা যাবে কার ক্ষমতা কতটুকু। ঠিক আছে, আচ্ছা, ক্ষমতা নিয়ে পড়াশোনা শুরু করি আমরা। দেখো, ক্ষমতাকে প্রকাশ করি আগে। দেখো, কার ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করে? ক্ষমতা, পাওয়ার। আই আল্লাহ, আমার যে এই সেট আপ দেখলে কবা ভাইয়া কত গরিব। যাই হোক, ঠিক আছে, ক্ষমতাকে প্রকাশ করি কি দ্বারা? দাঁড়াও, আমার ক্ষমতাকে আমি পি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, প্রকাশ। তাহলে ক্ষমতাকে পি, পাওয়ার দ্বারা প্রকাশ করে। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে। বোঝা গেছে ব্যাপারটা? সাধারণ কথায় ফিরে আসি আমরা সাধারণ কথায় ফিরে আসি। তাহলে পি ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমি বেসিকের কথা বলি। তাহলে দেখো, এই যে এম ভরের একটা বস্তু তুমি এইখানে রাখে দিছো, ঠিক আছে, এম ভরের বস্তু, এর উপরে বল প্রয়োগ করলা, আদিবেগে চলতেছিল, তুমি একটা কি করলা, এফ মানের বল প্রয়োগ করলা। বস্তুটা কি বসে থাকবে? না তো, বস্তুটা এদিকে সরে যাবে। এদিকে সরে গিয়ে এই যে ধরো এম ভরের বস্তুটা শেষ বেগ প্রাপ্ত হইল ভি, ঠিক আছে, এবং এস পরিমাণ সরণ ঘটলো। যদি এরকম হয় তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমরা এফ এস বলতে পারি কি না? এফ এস বলতে পারি। এই যে এই সরণ কতটুকু সময় ধরে হলো, এখন যদি আমি সময়ের হিসাব আনি,
তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্ষমতা। অর্থাৎ অর্থাৎ তুই, মানে আমি সরি তুই করে বলছি, ঠিক আছে? তুমি তোমার বন্ধুকে কি তুই করে বলো না? বলো, ঠিক আছে? তুমি তোমার বন্ধুকে বলছো তোর ক্ষমতা কতটুকু, তুই আমার চেয়ে কতটুকু শক্তিশালী, তুই আমাকে ক্ষমতা দেখাস, ঠিক আছে? তোর ক্ষমতার পরিমাণ কতটুকু। অর্থাৎ তোমার বন্ধু যদি কোনো একটা নির্দিষ্ট সময় জুড়ে একটা কাজ করতে পারে, তোমার বন্ধু যদি একটা নির্দিষ্ট সময় জুড়ে একটা কাজ করতে পারে, তবেই তাকে কি বলবা? ক্ষমতা বলবা। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে বিষয়টা কেমন, যে টি সময়ে, টি সময়ে তোমার বন্ধু বল্টু, ঠিক আছে, তোমার বন্ধু বল্টু কাজ করে এফএস পরিমাণ। বোঝা গেছে ব্যাপারটা? টি সময়ে তোমার বন্ধু বল্টু কাজ করে এফএস পরিমাণ। তাহলে একক সময়ে, অর্থাৎ 1 সেকেন্ড সময়ে তোমার বন্ধু বল্টু কাজ করে কতটুকু পরিমাণ? এফএস ডিভাইডেড বাই টি কিনা? এফএস ডিভাইডেড বাই টি। এবং দ্যাটস মাই পাওয়ার, দ্যাটস বল্টুস পাওয়ার। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়ালস টু এফএস বাই টি। বোঝা গেছে? বুঝতে পারছ? ঠিক আছে, পাওয়ার পি ইজ ইকুয়ালস টু এফএস বাই টি। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই যে এটাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটাই আমরা কি করব? অ্যাপ্লাই করব। ম্যাথ আসছে, অবশ্যই ম্যাথ করব, কিন্তু একটু পরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই বানান ভুল হোক সমস্যা নেই, অ্যাপ্লাইড বানান ভুল যাক, ঠিক আছে? ফিজিক্স বানানের সাথে ই করে না, ডিলাই করে না, বানান যাই হোক জাহান্নামে যাক, দেখার বিষয় না। তাহলে খেয়াল করো যে এই যে এটা হচ্ছে তোমার ক্ষমতা। এটা হচ্ছে কার ক্ষমতা? তোমার ক্ষমতা না, তোমার বন্ধু বল্টুর ক্ষমতা। বোঝা গেছে ব্যাপারটা? তোমার বন্ধু বল্টুর ক্ষমতা পেয়ে গেছি। এবার বল্টু বলতেছে যে আমার ক্ষমতা তো পাইলি, তুই আমার দক্ষতা সম্পর্কে জানোস? শুধু ক্ষমতা বললে তো হবে না। ক্রিকেট খেলাই শুধু ক্ষমতা দিয়ে তুমি মনে করো ছক্কা মারলা, কিন্তু আলটিমেটলি একটা বাউন্সার চলে আসলো, ঠিক আছে? ক্রিকেট খেলায় কি হয়, যে ওই যে রোহিত শর্মা, ঠিক আছে, ক্রিস গেইল, তারপরে তোমার কি বিরাট কোহলির ওই যে একটুখানি টাচ করে 6 হয়ে যায়, ওই ভিডিওটা দেখছো না? শুধুমাত্র একটুখানি টাচ করে, ওই যে কাভার ড্রাইভের মতো একটুখানি টাচ করে দেখো 6 হয়ে যায় আইপিএলে, ঠিক আছে? এরকম এটা হচ্ছে ক্ষমতা। তারপরে ক্রিস গেইল কি তার দেহের জোরে নিয়ে যায়গা। তারপরে এবি ডিভিলিয়ার্স কেমন একটুখানি টাচ দেয়, ঠিক আছে, বল চলে যায়। এই যে এগুলো হচ্ছে তাদের ক্ষমতা, পাওয়ার, ঠিক আছে? কিন্তু এবি ডিভিলিয়ার্স কিন্তু বাউন্সারও আবার কি করতে পারে? ফেস করতে পারে, ইয়র্কারও ফেস করতে পারে। তারপরে কি বলে এটারে, আর কি শট আছে? বাউন্সার, ইয়র্কার, তারপরে গুগলি, ঠিক আছে, নাকেল বল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এগুলোও কিন্তু ফেস করতে পারে। কার মাধ্যমে ফেস করে? তার দক্ষতার মাধ্যমে ফেস করে। বোঝা গেছে ব্যাপারটা? শুধু ক্ষমতা থাকলেই হবে না, থাকতে হবে কি? দক্ষতা। ক্ষমতা এবং দক্ষতা যদি থাকে তোমার, তবেই তুমি একটা লিজেন্ডারি ক্রিকেটার হতে পারবা। বোঝা গেছে? লিজেন্ডারি ক্রিকেটার না, আমরা লিজেন্ডারি স্টুডেন্ট হতে চাই। বোঝা গেছে ব্যাপারটা? আমরা লিজেন্ডারি স্টুডেন্ট হতে চাই। আমরা খেলোয়াড় যেহেতু আমরা করতেছি না। 1 সেকেন্ড, দুঃখিত, আমার বন্ধু লেবু নিতে আসছিল, আমি লেবুটা দিয়ে আসলাম। যাই হোক, তাহলে যেখানে আমরা ছিলাম, যে কেবলমাত্র ক্ষমতা থাকলেই একটা প্লেয়ার বেস্ট হয় না, শুধুমাত্র ক্ষমতা থাকলেই একটা প্লেয়ার কিংবদন্তি বা লিজেন্ডারি হয় না, তার সাথে দক্ষতাও লাগে। তাহলে আমাদের দক্ষতাও পড়তে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এবার আসো দক্ষতা। যেমন ধরো, আমি একটা সোজা উদাহরণ দিব, খুবই বাস্তব একটা উদাহরণ, খুবই হৃদয় বিদারক একটা উদাহরণ। সেটা হচ্ছে একটু মজাদার, একটু হৃদয় বিদারক, একটু শুনতে খারাপ শোনা যাবে, তারপরেও আমি বলবো, ঠিক আছে? এটা হচ্ছে তুমি, ঠিক আছে? এটা হচ্ছে তুমি। এখন তোমার সামনে ধরো 1 প্লেট ভাত আছে, ঠিক আছে? এই যে এক প্লেট ভাত, এই যে এই পরিমাণ 1 প্লেট ভাত আছে, ঠিক আছে? ভাত আছে, এইটুকু পরিমাণ তুমি কি করলা? ভাতটা গ্রহণ করলা, ঠিক আছে? তোমার পেটের এই দিক দিয়ে যায় এই যে তোমার পায়ু,
ঠিক আছে, এটাকে আবার অন্য কিছু মনে করো না, এটা পায়ু। ঠিক আছে, আমি উল্লেখ করে দিলাম এটা পায়ু। ঠিক আছে, এই পায়ু দিয়ে ধরো এই যে সামান্য পরিমাণ হাগু, হাগু কিভাবে আঁকা হয়, এই যে ধরো এই পরিমাণ হাগু তুমি হাগলা। ঠিক আছে, এই পরিমাণ হাগু তুমি হাগলা, একটু খারাপ শোনা যাচ্ছে, তারপরেও আমাকে বোঝাইতেই হচ্ছে, কারণ তোমরা বাচ্চা পোলাপান, ছোট ছোট পোলাপান, তোমাদেরকে আমাকে বুঝাইতেই হবে। এতটুকু হাগু, তাহলে খাইলা কতটুকু? এই যে এই পরিমাণ খাইলা। ঠিক আছে, হাগলা কতটুকু? এতটুকু পরিমাণ। আর বাকি গেল কোথায়? আর বাকি গেল কোথায়? তুমি ইন করলা কতটুকু? ইন করলা কতটুকু? এতটুকু। তুমি আউট করলা কতটুকু? এতটুকু। ঠিক আছে, আর বাকিগুলা কোথায় গেল? তুমি স্কুলে গেছো, ক্রিকেট খেলছো, তারপরে কি করছো? দৌড়াদৌড়ি করছো, লাফালাফি করছো, ফালাফালি করছো, দুষ্টামি করছো। এগুলাতে কি তুমি শক্তি ব্যবহার করো নাই? করছো তো। ওই যে তুমি এতটুকু ভাত খাইলা, ঠিক আছে, এতটুকু ভাত খাইলা, তুমি হাগু করলা কতটুকু? এতটুকু। ঠিক আছে, আর ওই যে বাকি যে এতটুকু পরিমাণ তোমার শক্তি বা এনার্জি, এইটা তুমি ক্রিকেট খেলায় ব্যয় করছো, ফুটবল খেলায় ব্যয় করছো, ভলিবল খেলায় ব্যয় করছো, স্কুলে যাইতে ব্যবহার করছো, স্কুলে গিয়ে তুমি ব্রেন খাটাইছো, সেখানে ব্যবহার করছো, তাহলে ব্যবহার করছো। মানে তুমি যতটুকু ইন করলা এবং যতটুকু আউট করলা তার পরিমাণ সেম হবে না। তেমনিভাবে, এটা ফরগেট দ্যাট, তেমনিভাবে আমি যদি একটা মেশিনের কথা চিন্তা করি, এই যে একটা মেশিন, এই মেশিনের যদি কথা চিন্তা করি, এই মেশিনকে আমরা ইলেকট্রিসিটি দিছি। ঠিক আছে, এটা হচ্ছে খাবার। ঠিক আছে, ধরো মেশিনের ক্যাপাবিলিটি হইতেছে 1 HP। এই যে এইচপির কথা কিন্তু বলবো, 1 HP না, 2 HP। ধরো 2 অর্শ ক্ষমতা সম্পন্ন একটা মেশিন, এই মেশিনে ইলেকট্রিসিটি দেওয়ার কারণে সে কি করলো, যেমন এটা 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 ধরো 1.7 HP পরিমাণ কাজ সম্পন্ন করলো। আর 0.3 শক্তি সে শব্দ শক্তি তৈরি করছে। দেখো মোটর কিন্তু শব্দ তৈরি করে কিনা, শব্দ তৈরি করছে। তারপর ওই যে বায়ুর বাধা আছে একটা, এই যে মোটর যে ইম্পেরিয়াল কি জানি বলে ওইটা, যেটা ঘুরে আর কি, ওই ইম্পেরিয়াল ঘুরাইতে বায়ুর বাধা ছিল কিনা, বাধা ছিল। তারপরে ওইখানে শব্দ উৎপন্ন হয়েছে কিনা, এগুলা কি বাই প্রোডাক্ট, এগুলা কিন্তু তোমার কাজে আসে নাই। আলটিমেটলি মোটরকে তুমি 2 HP বা অশ্ব ক্ষমতা দিছো, 1.7 পরিমাণ কাজ পাইছো। ঠিক আছে, কিন্তু এই যে 0.3% এটা ওই যে শব্দ শক্তি, তারপরে তোমার মনে করো যে কি করে ওই যে ইম্পেরিয়াল ঘোরাইতে যে শক্তি, এটা বায়ু শক্তি কাজে লাগছে। ঠিক আছে, তার মানে কি এই যে এটা হচ্ছে অপচয় হয়েছে। ঠিক আছে, এতটুকু দিছিলা, এতটুকু পাইছ, এতটুকু অপচয় হয়েছে। ঠিক আছে, এই যে এইটা যে পরিমাণ করি, তাহলে এটাকে আমরা বলবো কর্মদক্ষতা। মেশিনের কর্মদক্ষতা, তোমার কর্মদক্ষতা, এবং কি আলটিমেটলি পুরাটাই হচ্ছে একটা কর্মদক্ষতা। কর্মদক্ষতার বেসিকটা বুঝছো তুমি? মানে যতটুকু তুমি খাও, ঠিক আছে, ততটুকু তুমি হাগু করো না, তার কম করো। আর বাকিটুকু তুমি কি করো? আলটিমেটলি আমরা ওইটাকে বলবো পদার্থবিজ্ঞানের ভাষায় অপচয়। তুমি যে খেলে ব্যবহার করলা, তারপরে মনে করো যে কি করলা, তুমি খেলে ব্যবহার করলা, তুমি স্কুলে গিয়ে ব্যবহার করলা। ঠিক আছে, এটাকে আমরা অপচয় হিসাবে পদার্থবিজ্ঞানের ভাষায় অ্যাজিউম করে নিব। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু এটা অপচয় না, অবশ্যই অপচয় না। খেলাধুলা খুবই ভালো জিনিস। ঠিক আছে, এটা কিন্তু অপচয় না। ঠিক আছে, খেলাধুলা ভালো জিনিস। ঠিক আছে, তাহলে এটা পদার্থবিজ্ঞানের ভাষায় অপচয় বললাম, কিন্তু আলটিমেটলি এটা অপচয় না। তাহলে ওই অপচয় কতটুকু করলা, কাজে কতটুকু পরিণত করলা, এইটাই আমরা পরিমাপ করি কার মাধ্যমে? কর্মদক্ষতার মাধ্যমে। এবং কিভাবে এটা পরিমাণ করি এইটা সামনে আলোচনা করব। বুঝা গেছে? তোমরা বুঝছো ব্যাপারটা? আসো সামনে যাই। মোটর নিয়েও আমরা পরে আলোচনা করি, যেহেতু আমাদের পেজ কম। ঠিক আছে, আমি একটা গরিব মানুষ। ঠিক আছে, পেজ কম করে নিছি আজকে, সমস্যা নাই। তাহলে খেয়াল করো, আলটিমেটলি যে আমাদের ওই যে কোথায় ছিলাম, হ্যাঁ, কর্মদক্ষতায় ছিলাম। তাহলে কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? দাঁড়াও, মোটর পাম্প পরে পড়বো আমরা। ঠিক আছে, আমরা কর্মদক্ষতা নিয়ে আলোচনা করতেছি। কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? ইটা দ্বারা। এই যে এই শব্দের নাম হচ্ছে ইটা।
এই শব্দের নাম হচ্ছে ইটা। এই শব্দের নাম শব্দ না, সংকেতের নাম হচ্ছে ইটা। এই সংকেতের নাম হচ্ছে ইটা। ইটাকে আমরা দেখো আমরা উপরে রাখি পাওয়ার, আউটপুট মানে যতটুকু আমি পাবো, ঠিক আছে। এই যে নিচে রাখি আমরা পাওয়ার ইনপুট, আমি যতটুকু দিলাম, মোটরকে যতটুকু দিলাম, আর যতটুকু থেকে মোটর থেকে যতটুকু পাইলাম এটা উপরে, আর যতটুকু দিলাম সেটা নিচে, ইনটু 100%, ঠিক আছে। এটাই হচ্ছে ইটার সূত্র, এটাই হচ্ছে ইটার সূত্র, মানে যতটুকু পাইলাম ডিভাইডেড বাই যতটুকু দিলাম ইনটু 100%। এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে আমার আলটিমেটলি কর্মদক্ষতা ইটা। তাহলে ইটা ইজ ইকুয়ালস টু কি বলতে পারি, পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। বোঝা গেছে ব্যাপারটা বাচ্চারা? বুঝছো তোমরা ইটা বা কর্মদক্ষতা কাকে বলে? পাওয়ার অফ আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা বলছি ইটা বা কর্মদক্ষতা। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চারা? আচ্ছা আসো এবার যেমন ধরো আমরা একটা ম্যাথ করি, ঠিক আছে। যেমন ধরো তুমি একটা মোটর কিনলা বাসা থেকে, ঠিক আছে। কয় ঘোড়া? ধরো 2 ঘোড়া। ও আরেকটা তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে 1 HP বা 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, ঠিক আছে। এইবার এই যে আমি এখানে তো একক মাত্রার কথা বলি নাই, বাচ্চারা মনে করায় দাও নাই কেন? ঠিক আছে, এই যে কর্মদক্ষতা ক্ষমতার একক মাত্রার কথা তো বলি নাই। এই তো বাচ্চারা ভুলে গেছিলাম, ক্ষমতার একক কেমন দাঁড়াচ্ছে, ক্ষমতার একক নিয়ে তো আলোচনা করি নাই। ক্ষমতার একক দেখো, ক্ষমতার একক কেমন দাঁড়াচ্ছে, উপরে কি কাজ না, কাজের একক কি জুল না, তাহলে জুল, আর নিচে কি সেকেন্ড না, তাহলে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আমরা কিউট করে পুকি একটা নাম দিই, পুকি। এই যে তোমরা জেনজি বা আমরাও জেনজি, ঠিক আছে, জেনজি পুকি শব্দ ব্যবহার করি। তাহলে এই যে জুল পার সেকেন্ডকে একটা পুকি নাম দেই, সেটা হচ্ছে কি ওয়াট। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে জোকস পার্ট, তাহলে এই জুল পার সেকেন্ডকে আমরা কি বলি? ওয়াট বলি। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে ব্যাপারটা? মাত্রাটা কেমন দাঁড়ায় তাহলে খেয়াল করো। আমরা তো জুলের জানি ml² T−2, ঠিক আছে, ml² T−2। আরও একটা কি ইনভার্স টি করবা না, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? ml² T−3, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি ক্ষমতার মাত্রা, এটা একক কি ওয়াট। বোঝা গেছে ব্যাপারটা? এটা হচ্ছে ক্ষমতার ওয়াট। এই যে আমাদের ওয়াটটা মনে পড়ছে এইখান থেকে, ঠিক আছে, যে 1 হর্স পাওয়ার বা 1 অর্শ ক্ষমতা সম্পন্ন একটা মোটর যদি হয়, তা সে কতটুকু পরিমাণ কাজ করার সামর্থ্য রাখে? 746 ওয়াট পরিমাণ ক্ষমতা দেখাইতে পারে। 746 ওয়াট পরিমাণ ক্ষমতা দেখাইতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই যে একটা দিলা তুমি কত, 746 ওয়াট তুমি এইটাকে দিলা, ঠিক আছে। আলটিমেটলি আউটপুট পাইলে তুমি ধরো আলটিমেটলি আউটপুট পাইলে এত কম পাবা না, ধরো 640 ওয়াট আউটপুট পাইলা, ঠিক আছে। এখন তাহলে এটার কর্মদক্ষতা কত? এটার কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে। তুমি জানো কি না ইটা ইজ ইকুয়ালস টু কতটুকু পাইলা, এটা হলো আউটপুট, এটা হচ্ছে আউটপুট, আর কতটুকু দিছিলা এটা হলো ইনপুট, ঠিক আছে। তাহলে আউটপুটটা উপরে 640, ইনপুটটা নিচে 746 ইন্টু 100% মানে কতটুকু, ইন্টু 100% মানে কতটুকু? আমার ক্যালকুলেটরটা কোথায়? 2 সেকেন্ড আমাকে সময় দাও, আমার ক্যালকুলেটরটা বের করে আনি। ওয়েট বাচ্চা ওয়েট বাচ্চা কাচ্চারা ওয়েট। আমি যে কি অবস্থায় তোমাদের ক্লাস নেই, একটা লুঙ্গি পরে খালি গায়ে, তোমরা তো দেখো না, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে উপরে আছে আমার কত, উপরে আছে 640, নিচে আছে কত 746 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু কত? দেখো 85.79%,
ঠিক আছে, তার মানে বিষয়টা কেমন, যে এই যে তুমি যে মোটরটা দিছিল না বা মোটরটা দিছিল না, সেই মোটরটা এই যে 85 ভাগ কাজ করবে আর 15 ভাগ কি করবে, সে অপচয় করবে। বুঝছো ব্যাপারটা? কর্মদক্ষতার কাজ কি? কর্মদক্ষতার কাজ হচ্ছে এই যে তোমার অ্যাকচুয়াল কতটুকু কাজ করাইতে পারলা তুমি মোটরকে দিয়ে, এইটা বের করা। বুঝা গেছে ব্যাপারটা? বুঝছো তোমরা? আচ্ছা, মোটর পাম্প নিয়ে একটা কথা বলি। ঠিক আছে, মোটর পাম্প নিয়ে একটা কথা বলি, সুন্দর করে একটা ডিরাইভেশন করা যায় মোটর পাম্প নিয়ে, আর কিছুই না। ঠিক আছে, মোটর পাম্পের একটা শুধুমাত্র ডিরাইভেশন আসে। ডিরাইভেশনটা কেমন একটু দেখায় দেই তোমাদেরকে, বুঝতে পারবা যে মোটর পাম্প নিয়ে আসলে আহামরি কোনো কথা নাই। মোটর পাম্পের ডিরাইভেশনটা দরকার। মোটর পাম্প মানে আলাদাভাবে তুমি মনে রাখতে পারো। ওই যে আমরা অনুসিদ্ধান্ত পড়ছি না, যে কেমন। আচ্ছা, গভীরে না যাই, অনুসিদ্ধান্ত না যাই। অনুসিদ্ধান্ত আমি বুঝাইতে পারবো, আর তোমরা মনে করো না যে আমি বুঝাইতে পারবো না, পারবো। যেমন ধরো আমি অনুসিদ্ধান্ত বুঝাই দিই না, তোমরা আমাকে অদক্ষ টিচার মনে করবা। ঠিক আছে, আমরা দেখো a+b² ঠিক আছে, এটার সূত্র কি শিখছি? a² + 2ab+b²। ঠিক আছে, এইটা কি শিখছি? ওই যে মনে করো সূত্র শিখছি। ঠিক আছে, এইটা থেকেই দেখো পক্ষান্তর যদি করি, তাহলে a² আর b² এক পাশে রাখো, তাহলে a² + b² এক পাশে রাখলাম। রাখার পরে দেখো 2abটা এই পাশে পাঠিয়ে দিলাম। কেমন হলো? যে a+b² - 2ab। বুঝছো ব্যাপারটা? তাহলে এই যে এইটাকে তোমরা বলবা অনুসিদ্ধান্ত। বোঝা গেছে ব্যাপারটা? এইটাকে তোমরা বলবা অনুসিদ্ধান্ত, আর এইটাকে বলবা তোমরা সূত্র। বুঝছো ব্যাপারটা? বোঝা গেছে ব্যাপারটা? আমি ময়মনসিংহের তো, ময়মনসিংহ বলতে জামালপুরের তো, অনেকটা জামালপুরের টান আসে। ময়মনসিংহ আমার কলেজ ছিল, তো ময়মনসিংহের মতো টান আসে, তোমরা কিছু মনে করো না। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত, যে একটা সূত্র থেকে যদি আমরা বিষয়গুলো আলাদা করি, রাশি যদি আলাদা করি, করার পরে যে বিষয়টা দাঁড়ায়, ঠিক আছে, সেটাই হচ্ছে অনুসিদ্ধান্ত। বোঝা গেছে ব্যাপারটা? তোমরা আমার অদক্ষ টিচার মনে করো না, আমি কিন্তু হালকা পাতলা দক্ষ আছি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, ওদিকে না যায় আমরা মোটর পাম্পে আসি। মোটর পাম্পটাও অনেকটা অনুসিদ্ধান্তর মতো করে শেখা যায়। বোঝা গেছে ব্যাপারটা? যেমন ধরো এই যে এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড। ঠিক আছে, এটা আমাদের গ্রাউন্ড। এই যে এখানে একটা মোটর তুমি পুঁতছো, হ্যাঁ, আমাদের জামালপুরের ভাষায় তো পুঁতছেই বলা। ঠিক আছে, তাহলে কি করছো? গাড়ছো, পুঁতছো, ডাবাইছো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এতটুকু ডাবাইছো বা পুঁতছো বা ভিতরে কি ইনপুট করছো। ঠিক আছে, ধরো এই একটা মোটর। আরে মোটরের যে অবস্থা, তাহলে এই মোটর দিয়ে এদিক দিয়ে কি করবে? পানি পড়ে। ঠিক আছে, এই মোটর দিয়ে এদিক দিয়ে পানি পড়ে। এই যে এটা হচ্ছে তার পাম্প। বোঝা গেছে ব্যাপারটা? এটা পাম্প। আরে অস্থির, অস্থির অবস্থা, খারাপ। ঠিক আছে, তাহলে এই যে মোটরের পাম্প, এই হচ্ছে তোমার মোটর। ঠিক আছে, এদিক দিয়ে কি করে পানি আসে। ঠিক আছে, এখন এই যে দেখো, পরিমাণ উচ্চতায় কি করলা তুমি? পানি উঠায় নিলা। ঠিক আছে, এই যে এইচ পরিমাণ পানি উঠায় নিলা। কার বিরুদ্ধে? অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে, জি এর বিরুদ্ধে। কতটুকু? ধরো পরিমাণ পানি তুমি উঠায় নিলা। ঠিক আছে, পরিমাণ পানি উঠায় নিলা। তাহলে খেয়াল করো যে পরিমাণ, এই যে ভরের বস্তু, ঠিক আছে, জি এর বিরুদ্ধে পরিমাণ উচ্চতায় তুলছ, তাহলে সেটা আলটিমেটলি কি? আমরা ইপি শিখছি না? ইপি ইজ ইকুয়ালস টু mgh শিখছি না? mgh জানি না? ইপি ইজ ইকুয়ালস টু mgh। ওই যে পানি উঠায় নিলাম, mgh পরিমাণ। ঠিক আছে, পানি উঠায় নিলাম। ঠিক আছে, এই যে এতটুকু কাজ ধরো টি সময়ে করছে। ঠিক আছে, মানে এই যে এইটাই হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, ইপি যে বিভব শক্তি, ঠিক আছে, বা এই mgh পরিমাণ যে কাজ হলো, ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে ডান কি তো ওয়ার্ক, বা ডান ওয়ার্ক কত, যে ওয়ার্ক ডান কতটুকু? ওয়ার্ক ডান হচ্ছে mgh। ঠিক আছে, ওয়ার্ক ডান কতটুকু? mgh। এই mgh পরিমাণ ওয়ার্ক করতে একটা মোটর ধরো টি পরিমাণ সময় নিল, তাহলে তাকে কি বলবা? যে টি সময়ে কাজ করে mgh। ঠিক আছে, mgh। তাহলে একক সময়ে কাজ করে কি কতটুকু? mgh/t। mgh/t। তাহলে উপরে কি বলতে পারো? ওয়ার্ক ডিভাইডেড বাই সময়, ওয়ার্ক বাই সময়। এখন দেখো তুমি টি এর কি শিখে আসলা? দেখো ওয়ার্ক বাই সময়, এই যে এফএস পরিমাণ কাজ, এটাকে যদি সময় দ্বারা ভাগ করো, তুমি ক্ষমতা পাও কি না? পাও। এই যে মোটরের ক্ষমতায় হচ্ছে mgh/t। আমি বুঝাইতে পারছি, আমি এত বুঝাইতে পারবো না।
ঠিক আছে, আমি বুঝাইতে পারছি যে mgh/t হইতেছে মোটরের ক্ষমতা। ঠিক আছে, তাহলে মোটরের ক্ষমতা তুমি ওই যে অনুসিদ্ধান্তর মতো আলাদা করে শিখতে পারো। ঠিক আছে, মোটরের বা মোটর পাম্পের ক্ষমতা পি তুমি আলাদাভাবে শিখতে পারো mgh/t। ঠিক আছে, এই যে এইটা তুমি মোটর পাম্পের জন্য আলাদা করে শিখতে পারো। বুঝা গেছে? বুঝাইতে পারছি তোমাকে? আচ্ছা, এবার এবার তাহলে এই যে তিনটা টপিকের উপরে ভিত্তি করে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো প্যারা নাই, চিল, একদম চিল। একটানা কিন্তু পড়াইতেছি বাচ্চা কাচ্চারা, একটানা ক্লাস করবা, কোনো হেরিতেরি নাই। ঠিক আছে, কোনো দিকে তাকানো তো কোনো নাই। আল্লাহ না করুক, জাহান্নাম না হোক, জাহান্নামে না দিক। ঠিক আছে, আমি উইশ করি যে আমার ক্লাস যত পোলাপান করে, ঠিক আছে, তারা সবাই জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা। তাহলে খেয়াল করো যে আমাদের এইখানে একটা ম্যাথ দিছে, আমরা যতটুকু পড়লাম ততটুকুর উপরে একটা ম্যাথ করব। সেটা হচ্ছে 10 কিলোওয়াট ও 8 কিলোওয়াট দুইটা মোটর দিয়ে দিছে, ক্ষমতার দুটি তড়িৎ মোটর। ঠিক আছে, দেখো এই যে একটা মোটর দিয়ে দিছে তোমার কত, 10 কিলোওয়াট। ঠিক আছে, 10 কিলোওয়াট দিয়ে দিছে। এই যে আরেকটা মোটর দিয়ে দিছে 8 কিলোওয়াট। কিলো মানে কত, 1000 না, তার মানে আলটিমেটলি কত, 8000 ওয়াট দিয়ে দিছে না, 8000 ওয়াট দিছে। এটা 10 কিলোওয়াট দিয়ে দিছে মানে কি, আলটিমেটলি 10,000 ওয়াট দিয়ে দিছে না, 10,000 ওয়াট দিয়ে দিছে। ঠিক আছে, এখন তড়িৎ ক্ষমতা সম্পন্ন কি করছে, একটা মোটর দিয়ে দিছে তোমাকে। এখন বলছে যে দুটি মোটর তড়িৎ মোটর 20 মিটার উঁচু বাড়ির ছাদে। ঠিক আছে, এই যে ধরো 20 তলা বাড়ি তোমার, আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টের 20 তলা বাড়ি, আমি খুবই প্রাউড ফিল করি। তাহলে দেখো 20 তলা বাড়ি, এই 20 তলা বাড়িকে তুমি কি করবা, তুলবা। 20 তলা বাড়ি, এই 20 তলা না তো, সরি 20 মিটার, সরি আমার ভুল হয়েছে। ঠিক আছে, 20 মিটার মানে কি 2 তলা। আরে ছেঁকা দিয়ে দিলাম তোমাকে, সমস্যা নেই, 2 তলা অনেক অনেক বড় বাড়ি, চিন্তা করতে পারো। তাহলে 2 তলা বাড়ি, ঠিক আছে, 20 তলা না। আই এম সরি স্টুডেন্ট, আই এম সরি যে তোমার 20 তলা বাড়িটা আমি দিতে পারলাম না। তাহলে 2 তলা বাড়ি 20 মিটার, আলটিমেটলি 10 মিটারই থাকে। একটা ছাদের উচ্চতা আলটিমেটলি 10 মিটারই থাকে। তাহলে 20 মিটার উঁচু বাড়ির ছাদে, এই যে বাড়ির ছাদে ধরো ছাদের কি করবা তুমি, এটাকে কি বলে, চিলে কোঠা তৈরি করবা। এই চিলে কোঠা তৈরি করার জন্য তোমার রড নিয়ে যাওয়া লাগবো, এই যে নিচে পড়ে থাকা রড নিয়ে যাওয়া লাগবো, সাথে সাথে পানিও নিয়ে যাওয়া লাগবো। ঠিক আছে, আলটিমেটলি কথাটা চিন্তা করো যে 2টা মোটর তুমি সেট করছো, তোমার উদ্দেশ্য হইতেছে 20 মিটার উঁচুতে তুমি কি করবা, এই যে 40 কেজি মানে 400 কেজি রড এবং 1000 কেজি পানি নিয়ে যাবা। আলটিমেটলি 1000 লিটারটাই ওই যে 1000 কেজি হয়ে যায়। ঠিক আছে, লিটার আর কেজি একই কথা। আর মানে পদার্থবিজ্ঞানের ভাষায় ভরের ক্ষেত্রে আমরা লিটার আর পানি একই কল্পনা করব। তাহলে আলটিমেটলি তোমার গোলটা কি দেখো, 20 মিটার উঁচু একটা তোমার দালান আছে। ঠিক আছে, এই দালানে তুমি একটা চিলে কোঠা তৈরি করতে চাও, তাহলে কি করবা, তুমি রড নিয়ে যাওয়া লাগবে চিলে কোঠা তৈরি করার জন্য। কত কেজির রড, 400 কেজির রড নিলা, এটার জন্য আলাদা একটা মোটর। কত ওয়াটের মোটর, এই যে 10 কিলোওয়াটের মোটর ব্যবহার করবা তুমি কি, 400 কেজি রড উঠাইতে। আবার 1000 কেজি পানি উঠাইতে তুমি এই যে 20 মিটার উচ্চতায় 1000 কেজি পানি উঠাইতে তুমি আরেকটা মোটর ইউজ করবা, সেটা হচ্ছে 8 কিলোওয়াটের মোটর ইউজ করবা। ঠিক আছে, এখন 2টা মোটর, এই যে এইখানে একটা মোটর, এইখানে একটা মোটর, এই যে এইখানে একটা মোটর, তুমি এই যে এই মোটর দিয়ে রড তুলতেছো আর এই মোটর দিয়ে পানি তুলতেছো। ঠিক আছে, তুলতেছো, এখন একই সময়ে তুলতেছো, এই যে 30 সেকেন্ড তুলতে পারে। অর্থাৎ এই যে এই 10 ওয়াট দিছো না মোটরকে, এই মোটরকে পাওয়ার 10 কিলোওয়াট দিছো না, এ 40 কেজি মানে 400 কেজি রড কত কত 20 মিটার উচ্চতায় তুলতেছে 30 সেকেন্ডে, এ 8 কিলোওয়াটের মোটর এই যে 30 সেকেন্ডে 20 মিটার উঁচু তুলতেছে কত কেজি পানি, 100 কেজি পানি, 1000 কেজি পানি। ঠিক আছে, 2টা একই সময়ে একই কাজ করতেছে। এখন তোমাকে ঘ নাম্বার প্রশ্ন বলছে যে মোটর 2টির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি, কোনটির কর্মদক্ষতা কম, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
ঠিক আছে, এটা গ নাম্বার প্রশ্ন, এই যে আমার উদ্দীপক দিয়ে। বোঝা গেছে ব্যাপারটা? এখন প্রথম মোটরের এইখানে আবার একটা কোশ্চেন করছে যে প্রথম মোটর দ্বারা কৃত কাজ কত, প্রথম মোটরের কৃত কাজ কত আমার বের করতে হবে। দেখো আলটিমেটলি আমরা আলাদা একটা পেজ নিব, ঠিক আছে, সেটা হচ্ছে ওই যে সলভের জন্য। বোঝা গেছে ব্যাপারটা? এটা যদি পিছনে চলে যাবে ছবিটা কিন্তু, বা পিডিএফে কিন্তু পিছনে চলে যাবে, তুমি কিন্তু বুঝে নিবা যে এই যে এখানে একটা মার্ক করে দিই, সেটা হচ্ছে আমার নাম লিখে দিই ইমরান, ঠিক আছে, কোড লিখে দিই 404, ঠিক আছে, কোড লিখে দিই 404। এইটার সলভ হইতেছে এই যে এইখানে ইমরান 404, এটার কোড হচ্ছে, কোডের সলভ হইতেছে এইখানে। বোঝা গেছে ব্যাপারটা? সলিউশন, তাহলে সলিউশন কি বলছে? প্রথমে বলছে যে প্রথম মোটর দ্বারা কৃত কাজ। দেখো প্রথম মোটর দ্বারা কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়ালস টু কী জানি আমরা, কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়ালস টু জানি এফ এস, ঠিক আছে, কিন্তু এখানে এফ এস না, এখানে হচ্ছে এম জি, আর এখানে এস না, এখানে হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এম এর মান কত? প্রথম মোটর দিয়ে দেখো, প্রথম মোটর দিয়ে আমি কি 400 কেজি ভর তুলছিলাম, প্রথম মোটর দিয়ে 400 কেজি ভর তুলছিলাম। কার বিপরীতে? 9.8-এর বিপরীতে। কত মিটার? 20 মিটার, এই যে 20 মিটার। বুঝছো ব্যাপারটা? তাহলে প্রথম মোটরের কাজ কত? প্রথম মোটরের কাজ কত একটু ক্যালকুলেশন করি, মেশিনে চাপ দিলেই উত্তর চলে আসবে। সেটা হচ্ছে 400 ইন্টু 9.8 ইন্টু 20 ইজ ইকুয়ালস টু 78400 জুল কাজ। এটাই হচ্ছে কি আমার ক নাম্বারের অ্যান্সার বা গ নাম্বারের অ্যান্সার। এই যে গ নাম্বারের অ্যান্সার হচ্ছে আমার কত? 78400 জুল। বোঝা গেছে ব্যাপারটা? এটা গ নাম্বারের অ্যান্সার। ঘ নাম্বারের অ্যান্সার দেখো দুইভাবে হবে বা দুই দিকে হবে, এটা প্রথম মোটর, এটা দ্বিতীয় মোটর। তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে খেয়াল করো, প্রথম মোটরের ক্ষেত্রে আমার উদ্দেশ্য কি? কর্মদক্ষতা বের করা, কর্মদক্ষতা বের করা। প্রথম মোটরের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করা উদ্দেশ্য, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের করা উদ্দেশ্য, কর্মদক্ষতা বের করার আমার উদ্দেশ্য। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা আমি কিভাবে পাই? যে আমাদের আলটিমেটলি সূত্র কি? ইটা ইজ ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। এটা হচ্ছে আমার আলটিমেটলি গোল, আলটিমেটলি গোল। পি ইনপুট দেওয়া আছে, দেখো প্রথম মোটরের পি ইনপুট কিন্তু দেওয়া আছে। দেখো প্রথম মোটরের পি ইনপুট কি দেওয়া আছে? 100 ওয়াট, ঠিক আছে, 100 ওয়াট, এটা কিন্তু পি ইনপুট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম মোটরের পি ইনপুট দেওয়া আছে কত? 10,000 ওয়াট, 10,000 ওয়াট কিন্তু দেওয়া আছে, কারণ 10 কিলোওয়াট, 10 কিলোওয়াটকে 10,000 ওয়াট লিখতে পারি, ঠিক আছে। তাহলে পি ইনপুট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। পি আউটপুট, ঠিক আছে, পি আউটপুটটা মূলত কতটুকু? এই যে এইটাই হচ্ছে পি আউটপুট না প্রথমের ক্ষেত্রে। দেখো এতটুকু কাজ তুমি পাইছো প্রথম মোটর দিয়ে। দেখো গ নাম্বারে কি কইছে? যে প্রথম মোটর দ্বারা কৃত কাজ কত? এই যে প্রথম মোটর দ্বারা কৃত কাজ এতটুকু, ঠিক আছে, প্রথম মোটর এতটুকু কাজ করছে, ঠিক আছে। তাহলে এই যে পি আউটপুট কত? পি আউটপুটের ক্ষেত্রে দেখো, পি আউটপুটের ক্ষেত্রে আমার কৃত কাজ দরকার এবং কতটুকু সময়ে কৃত কাজটা সম্পন্ন করছে, সেটাই তো পি আউটপুট পাবো কি না? তাহলে দেখো কৃত কাজ করছে কতটুকু? কৃত কাজ করছে ৭৮,৪০০ জুল, ৭৮,৪০০ জুল। কতটুকু সময়ে? এই যে দেখো 30 সেকেন্ড সময়ে, 30 সেকেন্ড সময়ে সে ৭৮,৪০০ জুল কাজ করছে। আলটিমেটলি তার ক্ষমতা কত? আলটিমেটলি ৭৮,৪০০ দেখা যায় কি না, ডিভাইডেড বাই 30 ইজ ইকুয়ালস টু ২,৬১৩, ২,৬১৩.33 ওয়াট কাজ সে করেছে, ঠিক আছে। তাহলে সে কাজ কতটুকু করলো, বা এই মোটর থেকে তুমি আউটপুট কত পাইলা? ২,৬১৩, অর্থাৎ ২,৬১৩ ওয়াট কাজ তুমি পাইলা, কিন্তু তুমি দিছিলা কত? 10,০০০ ওয়াট, ঠিক আছে। তাহলে তার কর্মদক্ষতা কতটুকু? অর্থাৎ ইটা ফার্স্ট ইজ ইকুয়ালস টু, তুমি পাইলা কতটুকু?
2613.33। তুমি তাকে দিছিলা কত? 10,000 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু কত আসে দেখো, উপরে হচ্ছে 2613.33, নিচে হচ্ছে 10,000 নিচে হচ্ছে 10,000 ইন্টু আলটিমেটলি 100 ইজ ইকুয়ালস টু 26.133। এই যে এটা হচ্ছে 133%। এই যে এটা হচ্ছে তোমার প্রথম মোটরের কর্মদক্ষতা। এখন দ্বিতীয় মোটরের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের প্রথম মোটরের আউটপুট কিন্তু আমরা এই যে এটা কিন্তু গ নাম্বারে বের করে নিয়েছিলাম, কিন্তু এই যে ঘ নাম্বার আইসা আমার দ্বিতীয় মোটরের আউটপুটটা কিন্তু আগে বের করে নিতে হবে। তাহলে পি আউটপুট কিসের জন্য? দ্বিতীয়ের জন্য। তাহলে কি এম জি এইচ বাই টি, কারণ কি এম জি এইচ হচ্ছে কাজ, সময়কে ভাগ করে দিলে আউটপুট পাওয়া যাব। তাহলে এম এর পরিমাণ কতটুকু দেখো, কতটুকু পানি তুলছিল, 1000 কেজি পানি তুলছিল কিনা, 1000 কেজি পানি তুলছিল। 1000 কেজি পানি তুলেছিল সে 9.8-এর বিপরীতে কত মিটার উচ্চতায়? 20 মিটার উচ্চতায়। বলুন সুবহানাল্লাহ। তারপরে সময় কতটুকু? 30। তাহলে আলটিমেটলি কতটুকু? আলটিমেটলি তার দক্ষতা আলটিমেটলি তার ক্ষমতা কতটুকু? ক্ষমতা হচ্ছে আলটিমেটলি 1000, আমি সুর দিতে পারি না, 1000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 30 ইজ ইকুয়ালস টু 65,333.33 ওয়াট। 33 ওয়াট। এত আসলো কেন? 1000 কেজি 20 মিটার উচ্চতা, কোথাও ভুল করেছি? ওই একই সময় তো। আচ্ছা যাই হোক, এটা পাইলাম আমরা পি আউটপুট। আচ্ছা কাজটা আগে বের করি। এমজিএইচ 1000 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 30 আলটিমেটলি 65,333। আচ্ছা এটা হচ্ছে পি আউটপুটই তো। হ্যাঁ পি আউটপুট। তাহলে পি আউটপুট পাইলাম। তাহলে পি ইনপুট দিছিলাম কতটুকু দেখো, পি ইনপুট দিছিলাম আমরা কত? 8000 জুল, 8000 ওয়াট। পি আউটপুট দিছিলাম কত? 8000 ওয়াট। অতএব ইটা ইজ ইকুয়ালস টু কত আসবে আমাদের? 65,333। ভুল হচ্ছে কোথাও। আচ্ছা দেখা যাক। 0.33 ডিভাইডেড বাই দিছিলাম কত? 8000 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু, তাহলে উপরে হচ্ছে 65,333.33 ডিভাইডেড বাই 8000 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু, না ভুল করেছি, কোথাও তো ভুল করেছি, অথবা ডাটা দিতে ভুল করেছে ওরা। 1000 কেজি ডাটা দিতে ভুল করেছে। 1000 কেজি হবে না, 1000 কেজি হবে না, 100 কেজি বানাও। এটা 100 কেজি বানাও, 100 কেজি পানি। 1000 কেজি পানি হবে না। 100 কেজি বানাইলে এটা হবে 6533.3333। ঠিক আছে, 6503 মানে 6533.33 এটা আসে। তাহলে উপরে থাকছে 6533.33 ডিভাইডেড বাই 8000 ইন্টু 100% ইজ ইকুয়ালস টু 81.66%। ঠিক আছে, আলটিমেটলি বুঝিয়ে আমাদের ইনফরমেশন দিতে ভুল করছিল। ঠিক আছে, যে এখানে 1000 কেজি হবে না, 100 কেজি হবে। ঠিক আছে, 100 কেজি পানি হবে। নাহলে মিলতেছে না তো অঙ্ক। ঠিক আছে, অঙ্কের প্রসিডিউর তো ঠিক আছে। তাহলে বিষয়টা কেমন? যে 81.66
আমাদের দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা বের হলো। দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা কত পেলাম 81, প্রথম মোটরের কর্মদক্ষতা পেলাম কত 26, তাহলে বেশি কে দ্বিতীয় মোটর, অর্থাৎ দ্বিতীয় মোটর হচ্ছে ক্রিস গেইল, আর আর এই প্রথম মোটর হচ্ছে আমাদের কাকে বলবো মুমিনুল হক। নিজের দেশের প্লেয়ারকে আমার উপমা দিতে ভালো লাগে না। যাই হোক ফ্লপ একটা প্লেয়ার, যে ফ্লপ প্লেয়ার সে হচ্ছে কি প্রথম মোটর, আর দ্বিতীয় মোটর হচ্ছে ক্রিস গেইল। বোঝা গেছে ব্যাপারটা? এটা নিয়ে কোনো তর্ক করিও না তোমরা। যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি রেজাল্ট। বোঝা গেছে ব্যাপারটা? আরও কি কোনো টপিক বাদ আছে? হ্যাঁ, টপিক তো বাদ আছে। কাজ ক্ষমতা, কাজ শক্তি, উপপাদ্য, এটাও আমরা শেষ করবো ইনশাল্লাহ। সময় যতটুকুই যাক আমরা এটা শেষ করবো ইনশাল্লাহ। আমরা ধরছি, যখন আমরা শেষ করবো ইনশাল্লাহ। ধরেছি হাল, আজকে করি। আচ্ছা যাই হোক, ছন্দ আসে না আমার। ধরেছি পাল, নিয়েছি তোমাদের হাল, করে দেব পুরা তোমাদের সিলেবাস কভার। মিলে নাই যদিও, তারপরে তাহলে খেয়াল করো, কাজ শক্তি উপপাদ্য, এটা আমরা শেষ করব। সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি উপপাদ্য। উপপাদ্যের ইংরেজিও জানি না, কতটুকু দক্ষ টিচার আমি। আচ্ছা যাই হোক, তাহলে কাজ শক্তি উপপাদ্য আমরা শিখবো, ঠিক আছে? কাজ শক্তি উপপাদ্যও শিখবো। তাহলে খেয়াল করো যে কাজ শক্তি উপপাদ্যের ক্ষেত্রে আমাদের কি আনতে হবে, যে আমাদের এই যে একটা বস্তু আনতে হবে, এম ভরের বস্তু। এই এম ভরের বস্তু ধরো ইউ আদি বেগে চলছিল এদিকে, ঠিক আছে? আমি কি করলাম, উস্তাদি করে এফ বল প্রয়োগ করলাম। এফ বল প্রয়োগের ফলে একটা স্মরণ ঘটবে, স্মরণ ঘটে সে কি ভি বেগ প্রাপ্ত হবে। এই এম ভরের বস্তুই ভি বেগ প্রাপ্ত হবে, এস স্মরণ ঘটবে। বোঝা গেছে ব্যাপারটা? এখন আমি এই আলটিমেটলি এটাকে আমরা কি বলতে পারবো, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস বলতে পারবো কি না? এই এফকে ভেঙে আবার কি বলতে পারবো, এম এ বলতে পারবো, আর এস এর মতোই থাকবে। বলতে পারি কি না? এতক্ষণ ক্লাস করার পরে এতটুকু বোঝা উচিত, ঠিক আছে? বলতে পারবো। অপর দিকে আমরা গতির থেকে আমরা একটা সূত্র আনবো, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে দেখো এস, এই যে এস, বুঝতে পারছো পরিবর্তন কতটুকু করব? এই এস এর মান যা আসবে পক্ষান্তর করে এইখানে বসায় দিব, এই কাজটাই করব। তাহলে আলটিমেটলি 2এসকে আমরা একত্রিত করব, ভি স্কোয়ারকে আমরা এই পাশে রাখবো, মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে এই পাশে, কারণ এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, স্বাভাবিক তো। তাহলে আমরা আলটিমেটলি এসকে আলাদা করব। এসকে লিখতে পারি আমরা কি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। এটা বলতে পারি কিনা তুমি বলো? এস ইজ ইকুয়ালস টু, এটা বলতে পারো কিনা তুমি? পারো তো বাবু। তাহলে এখানে বসায় দাও, এম থাকলো, এস এর মান কি? এস এর মান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। বলতে পারো কি না? পারো। তাহলে এমটা গুণ করে দাও। এম যদি গুণ করে দাও তাহলে আলটিমেটলি কি পাবা, হাফ এম ভি স্কোয়ার পাবা মাইনাস হাফ এম ইউ স্কোয়ার পাবা। বুঝো নাই? আশা করি বুঝো নাই। দেখো এম কি করছি, ভি স্কোয়ারের সাথে গুণ করছি কি না, ভি স্কোয়ার, এই 2টা আইনে পড়ছি, ঠিক আছে? এই মাইনাসটা কি করছে, মাইনাসটা ভি স্কোয়ারকে আলাদা করছে, ইউ স্কোয়ারকে আলাদা করছে। আলটিমেটলি দেখো, ভি স্কোয়ারের নিচে 2 যাবে, ইউ স্কোয়ারের নিচেও 2 যাবে মাইনাসের মাধ্যমে। এমটা ভি স্কোয়ারের সাথেও গুণ হবে, এমটা ইউ স্কোয়ারের সাথেও গুণ হবে, মাঝখানে শুধু মাইনাস আসবে। দেখো মাঝখানে মাইনাস আনছি, এই পাশে কি আলটিমেটলি গুণ হবে, দেখো নিচে থাকবে 2, উপরে থাকবে এম ভি স্কোয়ার। নিচে 2 রাখছি, উপরে এম ভি স্কোয়ার আসছে কি না, মাইনাসের মতো আছে। এবার এই যে এম মাইনাসের মতো আছে, এম ইউ স্কোয়ার আছে উপরে, নিচে কি 2, এই যে নিচে 2। বুঝছো ব্যাপারটা? তোমরা বুঝছো? আশা করি বুঝছো, ঠিক আছে? এবার এটাকে কি বলতে পারি? এইটাকে আমরা বলতে পারি না শেষ গতিশক্তি। এটাকে বলতে পারি কি আমরা, শেষ গতিশক্তি। এটাকে বলতে পারি কি, আদি গতিশক্তি। তার মানে কি
গতিশক্তির পরিবর্তন। বোকা ছেলে গতিশক্তির পরিবর্তন। এটা হচ্ছে শেষ গতিশক্তি, এটা হচ্ছে আদি গতিশক্তি। এই গতিশক্তির পরিবর্তনই হচ্ছে দেখো ডেল ইকে বলতে পারি কিনা। ডেল মানে হলো পরিবর্তন, আর ইকে মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। শক্তির পরিবর্তন পাইলাম কিভাবে? কাজের মাধ্যমে। তাহলে এটাকে আমরা কি কাজ শক্তি উপপাদ্য বলতে পারি কিনা বলো? কাজের মাধ্যমে আমি শক্তিকে ডিফাইন করলাম, ডিরাইভেশন করলাম, তাহলে সেটাকে আমরা কাজ শক্তি উপপাদ্য বলতে পারি কিনা? পারি। এবার ঘটনা কিন্তু আরেকটা আছে, এটা হচ্ছে কেস 1, এটা হচ্ছে কেস 1, ঠিক আছে। কেস 2টা আসো। কেস 2 দেখো, এই যে একটা ভরের বস্তু, এম ভরের বস্তু, ইউ আদিবেগ নিয়ে এদিকে চলছে, ঠিক আছে, এদিকে চলতেছে, ঠিক আছে। তুমি কি করলা? বিপরীত দিকে বল দিলা। আগে কি করছিলা? দিকে বল দিছিলা, এখন দিলা বিপরীত দিকে বল। বিপরীত দিকে বল দেওয়ার ফলে বস্তুটা কি থামে যাব না? ধরো এই যে এখানে এসে ভি বেগে থামে গেল, বস্তুটা এখানে এসে থামে গেল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি ওই যে যতই যাক, ঠিক আছে, যতই যাক একটা 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 স্মরণ ঘটবে কিনা? স্মরণ তো ঘটবে। তাহলে বল প্রয়োগ হয়েছে, স্মরণ ঘটছে, কিন্তু বলের দিক কি? এদিকে, আর স্মরণের দিক কি? এদিকে, তাই কি না? তাহলে আমরা ডাব্লিউ কি বলতে পারি? মাইনাস এফ এস বলতে পারি কিনা? মাইনাস এফ এস বলতে পারি। দেখো এফ এসটাই কি, এফ এস কি ভাঙে আমরা কি ডেল ইকে পাইছি না? এফ এসকে ভাঙার পরেই তো আমরা ডেল ইকে পাইছি। তাহলে আমরা কি বলতে পারি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইকে বলতে পারি কিনা? মাইনাস ডেল ইকে বলতে পারি কিনা? পারি তো, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইকে বলতে পারি। তাহলে ডেল ইকে ভাঙে লেখো, যে মাইনাস থাকলো, আর ডেল ইকে সমান কি? ডেল ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটা হচ্ছে ডেল ইকের মান। তাহলে মাইনাসটা আলটিমেটলি গুণ করে দাও। গুণ করার ফলে দেখো এই যে ভি স্কোয়ারের সামনে চলে আসবে মাইনাস, আর ইউ স্কোয়ারের সামনে চলে আসবে প্লাস, কারণ মাইনাসে প্লাস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কি লিখতে পারবো আমরা? হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটা বলতে পারবো আমরা। কিসের ক্ষেত্রে? ওই যে কেস 2 এর ক্ষেত্রে। কেস 2 এর ক্ষেত্রে বিপরীত দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে বিপরীত দিকে যদি বল প্রয়োগ করি, তাহলে আমরা এটাকে বলতে পারবো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। আর যদি দিকে বল কাজ করে, কেস 1 এর ক্ষেত্রে দিকে বল কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? এই যে এইটা দিয়েই আজকে আমরা এই যে বুলেট তক্তার ম্যাথ করব, ঠিক আছে। এই যে কাজ শক্তি উপপাদ্য দিয়েই আমরা বুলেট তক্তার ম্যাথ করব। দেখো ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। এই যে সুন্দর একটা দেওয়াল, আহারে মনের দেওয়াল, ঠিক আছে, এই একটা সুন্দর দেয়াল। এই সুন্দর দেয়ালকে আমরা সুন্দর রাখবো না, এই সুন্দর দেয়ালকে আমরা বুলেট দ্বারা আঘাত করব। কত হৃদয় বিদারক একটা ঘটনা, ঠিক আছে। তাহলে এই বুলেট দ্বারা আমরা কি করব? এই বস্তুটাকে আমরা কি করতে চাচ্ছি? এই বস্তুটাকে ভেদ করতে চাচ্ছি। দেখো আলটিমেটলি আমরা এই দিকে না যাই, আগে আমরা বোঝার চেষ্টা করি, ম্যাথটা বোঝার চেষ্টা করি। যে একটি বুলেট কোনো দেয়ালে, এই যে এই দেয়াল কোনো দেয়ালে 9 সেন্টিমিটার ভেদ করে, এতটুকু বুঝো, যে এই যে এতটুকু পথ অতিক্রম করলো। এই যে এইটা দেয়াল ভেদ করে ধরো 9 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে, 9 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। ঢুকার পরে বুলেটটার অবস্থা এখন এই যে এইখানে এইভাবে বুলেটটা কি করছে? আছে, ঠিক আছে। এরপরে বলছে যে ভেদ করে বেগ অর্ধেক হয়ে গেছে। ধরো আদি বেগ ইউ ছিল, ঠিক আছে, এখন বেগটা হয়ে গেছে কত? u/2, অর্ধেক হয়ে গেছে। এই যে এইখানে 9 সেন্টিমিটার ভেদ করার পরে বেগ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ u/2 হয়ে গেছে। বুঝছো ব্যাপারটা? u/2 হয়ে গেছে। এই যে বেগ অর্ধেক হারাই, তাহলে আছে কত? ওই যে অর্ধেকই তো আছে নাকি। এবার গুলিটি আর কতটুকু প্রবেশ করবে? এই যে দেখো অর্ধেক বেগ যে আছে, তাহলে কি করবে? আরো একটু ধরো পথ অতিক্রম করে বুলেটটা আলটিমেটলি এইখানে চলে আসলো, ঠিক আছে। আলটিমেটলি বুলেটটা এই যে এইখানে চলে আসলো, কারণ কি? ওই যে বেগটা অর্ধেক হয়েছে, এমন তো না বেগটা শেষ হয়ে গেছে, বেগটা তো আছে, ঠিক আছে। তাহলে বেগটা অর্ধেক হয়ে গেছে। এই যে আরো এক্স পরিমাণ ঢুকে, ধরো এই যে এই পথটা অতিক্রম করে এক্স পরিমাণ ঢুকে
ইউটা জিরো হয়ে গেছে, অর্থাৎ বেগটা জিরো হয়ে গেছে। বেগটা জিরো হয়ে গেছে মানে কতটুকু, যে বুলেটটা মূলত থাইমে গেছে। বুঝছো ব্যাপারটা? তাহলে 9 সেন্টিমিটার ঢুকলো, ঢুকার পরে কি হইলো, বেগ অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেছে কিন্তু বেগ কিন্তু একদম শেষ হয়ে যায় নাই, অর্ধেক বেগে আরেকটু পরিমাণ যাবে। কতটুকু যাবে, এই যে এক্স পরিমাণ যাবে, এক্স পরিমাণ গিয়ে এই যে তোমার ইউটা জিরো হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা? তখন এই যে বেগটা থামে যাব। এইবার বলছে যে এই যে যেখান থেকে অর্ধেক হইলো, ঠিক আছে, বেগটা যখন অর্ধেক হইলো, ঠিক আছে, এরপরে গুলিটি আর কতটুকু যাবে, এই এক্সের মানটা আমার চাইছে যে এই যে এক্সের মানটা আমার চাইছে যে কতটুকু আর বুলেটটা দেয়ালের ভিতরে প্রবেশ করবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা আমরা বের করব। খেয়াল করো, তাহলে 2 ধাপে করতে হবে। এই যে 9 সেন্টিমিটার গেল একবার, আবার কতটুকু গেল, এক্স পরিমাণ গেল। তাহলে এক্স পরিমাণ কতটুকু গেল, এটাই আমার বের করতে হবে। দেখো, প্রথম ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, একটু সময় চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে, যে প্রথম ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, তাহলে দেখো এই যে দেয়াল যে আছে, দেয়াল কি এদিকে একটা বাধা দিবে না? দেখো, দেয়াল কি এদিকে একটা বাধা দিবে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রেও কি একটা বাধা দিবে না? দেখো, প্রথম ক্ষেত্রে যদি এফ পরিমাণ বাধা দেয়, দ্বিতীয় ক্ষেত্রেও এফ পরিমাণই বাধা দিবে। কারণ কি, দেয়াল তো একই। দেয়ালে যদি আগে ঘুষি মারো যে পরিমাণ আঘাত পাবা, পরে ঘুষি মারলেও তো ওই পরিমাণে আঘাত পাবা। তাহলে অনুরূপভাবে দেয়াল এই 9 সেন্টিমিটার যাওয়ার পরে যতটুকু বল দিব, ঠিক আছে, 9 সেন্টিমিটার যাওয়ার পরে ওই বলটা তো ততটুকুই দিব, বাধা দানকারী বলটা তো ততটুকুই থাকবো নাকি? এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, বুঝছো। তাহলে এই প্রথম ক্ষেত্রে ডাব্লিউ কি হবে, F9, এফ ইন্টু 9। কারণ কি, বল এফ আর সরণ কতটুকু হচ্ছে 9 সেন্টিমিটার। বোঝা গেছে ব্যাপারটা? F9। এই ক্ষেত্রে আমার কাজ শক্তি উপপাদ্য আনতে পারি। এই যে প্রথম বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কিনা, তাহলে শক্তি হয়েছে কিনা, একটা শক্তির পরিবর্তন হয়েছে কিনা, শক্তির পরিবর্তন হয়েছে কতটুকু দেখো। এইবার বল কিন্তু বিপরীত দিকে, এই সূত্র ফেলতে হবে। বল কিন্তু বিপরীত দিকে, বস্তুটা অগ্রসর ছিল, ইউ আদি বেগে বস্তুটা অগ্রসর ছিল, এই যে ইউ আদি বেগে বস্তুটা অগ্রসর ছিল, এই যে এফটা বিপরীত দিকে বাধা দিছে, তাহলে আলটিমেটলি সূত্র কোনটা, এই যে এইটা, ডাব্লিউ এর সূত্র কোনটা, এইটা। বোঝা গেছে ব্যাপারটা? আলটিমেটলি ডাব্লিউ এর সূত্র হইতেছে ½ m² -½ m v²। তাহলে এখানে ভিটাকে কেমন হবে, এইবার খেয়াল করো। তাহলে আলটিমেটলি ½ m² তো u² থাকলো, কারণ ইউ আদি বেগ, ঠিক আছে। শেষ বেগ কত এখানে, v/2 না, সরি u/2 না, এই যে ভি এর মান বসাবো আমরা u/2, ½ m, ভি এর মানটা বসাবো u/2 হোল²। বোঝা গেছে ব্যাপারটা? এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরবো। এবার দ্বিতীয় ক্ষেত্রে কল্পনা করো, এটা প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কল্পনা করো, দ্বিতীয় ক্ষেত্রে বলের পরিমাণ কি, একই না? তাহলে কাজের পরিমাণ কি, এফ। আর এর পরিমাণ কত, সরণের পরিমাণ কত, এক্স না? এক্স পরিমাণ সরণ ঘটছে না, তাহলে এক্স পরিমাণ সরণ, এফ পরিমাণ বল। তাহলে এটা কি আলটিমেটলি দেখো, ওই যে বিপরীত দিকেই কিনা, বিপরীত দিকেই। তাহলে সূত্র কি, এইটাই কিনা, এইটাই। তাহলে কতটুকু, ½ m u/2 হোল²। এই যে এখানে আসে কথা, u/2 হোল² কেন? কারণ দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ হচ্ছে u/2। এই যে দ্বিতীয় ঘটনায় আদিবেগ হচ্ছে u/2, এর জন্য আদিবেগ কত, u/2 হোল² -½ m 0²। কেন 0²? ওই যে শেষ বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, শেষ বেগ 0 হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? আসো এবার। তাহলে এইটাকে আলটিমেটলি, তাহলে এই পুরা অংশটাকে কি তুমি 0 বলতে পারো না? বলতে পারো। তাহলে আলটিমেটলি এই যে এইখানে থাকতেছে F9 ইজ ইকুয়ালস টু এইটা প্রথম সমীকরণ, আর Fx ইজ ইকুয়ালস টু ½ m u/2 হোল²। এটা দ্বিতীয় সমীকরণ বলতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? এইটা প্রথম সমীকরণ, একটু অন্য কালি দিয়ে মার্ক করে দিই। এই যে এটা প্রথম সমীকরণ, আর এই যে এটা দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে। এটা দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ। এবার কি করবা, প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দ্বারা ভাগ করে দিবা। আসো, তুমি লিখবা
লিখবা যে প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দ্বারা ভাগ করে পাই ঠিক আছে, ভাগ করে পাই। তাহলে প্রথম সমীকরণ কি f9, দ্বিতীয় সমীকরণ কি fx। প্রথম সমীকরণ ভাগ দ্বিতীয় সমীকরণ ইজ ইকুয়ালস টু প্রথম সমীকরণের ডান পক্ষ কি আছিল, প্রথম সমীকরণের ডান পক্ষ কি ছিল যে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ইউ বাই 2 হোল স্কোয়ার, তাই কি না? দেখো মিলায় নাও তাহলে প্রথম সমীকরণের ডান পক্ষ কি ছিল হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ইউ বাই 2 হোল স্কোয়ার, সেটাই লিখছি হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ইউ বাই 2 হোল স্কোয়ার। দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ কি ছিল যে হাফ এম ইউ বাই 2 হোল স্কোয়ার, হাফ এম ইউ বাই 2 হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় সমীকরণের ডান পক্ষ ছিল হাফ এম ইউ বাই 2 হোল স্কোয়ার। এবার তাহলে এখান থেকে এফ কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 9, নিচে থাকতেছে এক্স। এইবার উপরে হাফ এম কমন যায়, হাফ এম কমন নিলাম, কমন নিলে এখানে আলটিমেটলি ইউ স্কোয়ার পড়ে থাকে মাইনাস এখানে আলটিমেটলি ইউ স্কোয়ার বাই 4 পড়ে থাকে, কারণ কি 2 এর উপরে স্কোয়ার করে দিলে 4, ইউ স্কোয়ারের উপরে স্কোয়ার করলে স্কোয়ার, বোঝা গেছে ব্যাপারটা। আর নিচে হাফ এম থাকলো এবং ইউ স্কোয়ার বাই 4 পড়ে থাকলো, বোঝা গেছে ব্যাপারটা। এবার হাফ এম কাটা গেল। এবার উপরে থাকলো 9, নিচে থাকলো এক্স ইজ ইকুয়ালস টু, তাহলে হাফ এম কাটাও। তাহলে উপরে দেখো আবার কি পড়ে থাকে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 4 পড়ে থাকে, আর নিচে পড়ে থাকে ইউ স্কোয়ার বাই 4, বোঝা গেছে ব্যাপারটা। আশা করি ম্যাথমেটিক্যাল যদি না বুঝো ভাই করার কিছু নাই, তুমি দেখে নাও, ঠিক আছে। তাহলে 9 বাই এক্স ইজ ইকুয়ালস টু ইউ কমন যায়, দেখো দুইটা রাশি থেকে ইউ কমন যায়, ইউ স্কোয়ার কমন যায়, ইউ কমন যায় না, ইউ স্কোয়ার যদি কমন নেই তাহলে আলটিমেটলি 1 মাইনাস 1/4 পড়ে থাকে, আর নিচে পড়ে থাকে ইউ স্কোয়ার। এখন এই ইউ স্কোয়ার আর এই ইউ স্কোয়ার কাটা যায়। এবার 9 বাই এক্স ইজ ইকুয়ালস টু আলটিমেটলি এখানে 1 থেকে 1/4 বাদ দিলে 3/4 থাকে, ঠিক আছে। 3/4 থাকে, কিভাবে থাকে একটু দেখা দেয়, দেখো 1 মাইনাস 1/4, 4 যদি লসাগু নাও তাহলে 4 একে 4 মাইনাস 4 কাটা 1, তাহলে আলটিমেটলি উপরে 3 নিচে 4, এই যে 3/4 এইখানে লিখছি, বুঝছো ব্যাপারটা। আর নিচে কি পড়ে থাকে 1/4। এবার আলটিমেটলি 9 বাই এক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এই 4 আর এই 4 কাটা যায়, আলটিমেটলি থাকে 3, কীভাবে থাকে 3 একটু খেয়াল করো, সাইডে বুঝাই দিই। উপরের সংখ্যা 3/4, ঠিক আছে, এটাকে গুণ দাও, এটা ভাগ আছে গুণ করে নাও, ঠিক আছে। গুণ করলে নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে। নিচে কি ছিল 4, তাহলে 4 উপরে গেল আর 1 নিচে আসলো, তাহলে এই 4 আর এই 4 কাটলে তাহলে 3/1 তো আর লেখা লাগে না, 3 লিখলে হয়ে যায়, বুঝছো ব্যাপারটা। তাহলে এবার আর গুণ করো, এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে ওই যে নিচে 1 ছিল না, এই মনে 1 ছিল না, 1 এর গুণ, তাহলে 3 আলটিমেটলি কি থাকতেছে যে 3x ইজ ইকুয়ালস টু 9, অতএব x ইজ ইকুয়ালস টু 9/3, অতএব x ইজ ইকুয়ালস টু 3 মিটার, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে আলটিমেটলি আরও 3 মিটার যাবে, এই যে আরও 3 মিটার অতিক্রম করবে। এই যে বেগ যে অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক হওয়ার পরেও 3 মিটার বুলেটটা দেয়ালের ভিতরে যাব। বুঝতে পারছো ম্যাথটা? বুঝতে পারছো কিনা দেখো তো, কত সহজ পানি ভাত ম্যাথ। একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা একটু জটিল, যদিও জটিল না, এটা সহজই আছে, ঠিক আছে, খুবই ইজি ম্যাথ, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমাদের মোটামুটি শেষ, ঠিক আছে, আজকে আমাদের শেষ, বিভব শেষ, কমনকথা শেষ, সমক শেষ, তমক শেষ, সব শেষ, ঠিক আছে, সব শেষ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, ভাইয়ার জন্য দোয়া করবা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তির বেসিক ক্লাস শেষ, 3 নাম্বার পর্ব শেষ, বেসিক ক্লাস শেষ। বন্ধুদের সাথে মাস্ট শেয়ার করবা, কারণ আমরা নতুন শুরু করছি, ঠিক আছে, এর থেকে আমরা নতুন, ঠিক আছে। আমাদেরকে একটু প্রমোট করো, একটু সাহায্য করো আমাদেরকে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ। আমাদের সাথে তোমাদের জার্নি ভালো হোক, তোমাদের সাথে আমার জার্নিটা শুভ হোক, এটাই কামনা, ঠিক আছে। সেই পর্যন্ত
আমার জন্য দোয়া করবা, তোমার নিজেদের জন্য দোয়া করবা, নিজেদের বাবা মার জন্য দোয়া করবা, নিজের জন্য দোয়া করবা, নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে। 1 ঘন্টা 24 মিনিট বক বক করেছি। ঠিক আছে, ভাইয়ার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে গ্রুপে জানাবা, ভাইয়ার আইডি দেওয়া আছে, আইডিতে মেনশন দিবা বা ইনবক্সে জানাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জানাতে পারো, কোনো সমস্যা নাই। আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। বোঝা গেছে ব্যাপারটা? সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।